থেকে সকলকে স্বাগত জানাই এবং বিশেষভাবে স্বাগত জানাই আমাদের আজকের বক্তা অধ্যাপক ডক্টর সত্রাজিৎ গোস্বামী মহাশয়কে। আমাদের ইনটেক হুগলির আয়োজিত উদ্যোগে আয়োজিত যে অনলাইন মুক্ত বক্তৃতামালা, সেই বক্তৃতামালার সপ্তম বক্তৃতা আজকে। বক্তৃতার বিষয় সপ্তগ্রাম ইতিহাসের কিছু অচেনা অলিগলি। বক্তা অধ্যাপক ডক্টর সত্রাজিৎ গোস্বামী। ডক্টর গোস্বামী নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেন, সেখানে বাংলা সাহিত্যের অ্যাসোসিয়েট প্রফেসর। এর আগে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে লোক সংস্কৃতি বিভাগ স্থাপিত হবার সময়ে কিছুদিনের জন্য সেই বিভাগে আংশিক সময়ের জন্য অধ্যাপনা করেছিলেন। তার বিশেষ আগ্রহের বিষয়গুলি হলো চিত্রকলা, বাচিক শিল্প এবং আঞ্চলিক ইতিহাস। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে মূলত বাংলার বহুরূপী প্রসঙ্গ, ছিন্নপত্রাবলী ও রবীন্দ্রনাথ, বাংলা ছন্দের সহজপাঠ, বাংলা অকথ্য ভাষা ও শব্দকোষ, হিন্দি কবিতাকাশের 10 নক্ষত্র, কথা কবিতার কথকথা ইত্যাদি উল্লেখযোগ্য। আমরা খুব আনন্দিত আজকে ডক্টর গোস্বামী আমাদের সঙ্গে আছেন। তিনি মূলত সপ্তগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা করবেন। আমরা জানি সপ্তগ্রাম হুগলির যে প্রাচীন ইতিহাস, সেই ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি স্বাগত জানাচ্ছি অধ্যাপক গোস্বামীকে তার বক্তব্য রাখার জন্য। ডক্টর গোস্বামী, আপনাকে শুনতে পাওয়া যাচ্ছে না, আনমিউট করে নিন যদি। ডক্টর গোস্বামী, আপনাকে আনমিউট করতে হবে নিজেকে। হ্যাঁ, এবার নমস্কার, শোনা যাচ্ছে। আমাকে আজকে এই যে ইনটেক হুগলি যে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে। তারা যে ধারাবাহিকভাবে এই প্যান্ডেমিক পরিস্থিতির মধ্যেও তাদের এই আলোচনা চালিয়ে যাচ্ছেন, মুক্ত আলোচনা। তার মূল বিষয়টা হচ্ছে যে বিষয়গুলিতে এখনো তেমনভাবে নজর পড়েনি হুগলি জেলার যে বিভিন্ন ঐতিহ্যের দিকগুলো, ইতিহাসের দিকগুলো, সেই নিয়ে আমাকে কিছু বলতে অনুরোধ করা হয়েছে এই লেকচার সিরিজে। তো এই জন্য অন্তরা ম্যাডাম এবং এই রামানুজ বাবু, তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এমনকি ইনটেক এর সমস্ত সদস্য এবং পদাধিকারী, তাদেরও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। বিষয়টি খুব ভালো বাছা হয়েছে, এটা বলতেই হবে। কেননা এখনকার একটা প্রবণতা দেখা যায় যে গবেষণার নামে কিছু চর্বিত চর্বণ আমরা করে থাকি, যা আগে বলা হয়ে গেছে সেইগুলোকেই আবার জোড়াতাড়া দিয়ে আমরা একটা নতুন প্রবন্ধ রচনা করি গবেষণার নাম দিয়ে। তো এদিক থেকে যে আনচার্টেড ব্যাপারগুলো, যেগুলো নথিভুক্ত হয়নি বা আলোচনার কেন্দ্রে আসেনি, সেই রকম কিছু ব্যাপার যখন তুলে আনা হয়, এই লেকচার সিরিজে যখন আনা হচ্ছে, তখন সেটা ইতিহাস চর্চার দিক থেকে বলুন, ঐতিহ্য চর্চার দিক থেকে বলুন, একটা নতুন আলোকপাত করতে সাহায্য করে। আর এটা তো ঠিকই যে এতদিন নয় করোনা ছিল না, এবং সেই সময় আমরা যখন নানান রকম আলোচনার মধ্যে দিয়েও গেছি, চর্চার মধ্যে দিয়ে গেছি, তখনও এই যে চর্বিত চর্বণের ব্যাপারটা বলছিলাম, তাতে করে হয় কি, যে যেখানে যে বদ্ধ জলায় আমরা দাঁড়িয়ে আছি, যে তথ্যগুলোর উপরে দাঁড়িয়ে আছি, যে ইতিহাস নামক বিষয়টার উপর ভর করে দাঁড়িয়ে আছি, সেগুলো কিরকম এক জায়গায় থেমে থাকে। ক্রমাগত যে অগ্রসর হয়, কিছু কি অগ্রসর হয়নি, নিশ্চয়ই হয়েছে। কিছু না কিছু নতুন কথা এসেছে, কখনো কখনো দৃষ্টিভঙ্গি বদলেছে, কিন্তু
আমাদের দেখতে হবে যে এই করোনা কালে যখন আমরা প্রায় গৃহবন্দী হয়ে পড়েছি, এবং সেই সময় যখন আমাদের আরো মানে যেহেতু শারীরিকভাবে বেরোতে পারছি না, শারীরিকভাবে মেলামেশা করতে পারছি না, বিভিন্ন জায়গায় ক্ষেত্রানুসন্ধান করতে পারছি না, ফলে ফলে আরো কুপবন্দুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমাদের মধ্যে বেড়ে উঠতে পারে। তা ঠিক সেই সময়ে ইনটেক যে আয়োজনটি করেছে, যে নতুন কথা যেগুলো নথিভুক্ত হয়নি বা আলোচনার কেন্দ্রে আসেনি, সেগুলো নিয়ে যে চর্চা, এই জন্যই বলছি যে বিষয়টা একটু নতুন রকম এবং সত্যি প্রশংসার্হ। তা আমি বলেছি যে সপ্তগ্রাম নিয়ে আমাকে অনুরোধ করা হয়েছে কিছু জানাতে। তো সপ্তগ্রাম, আমি আসলে ইতিহাসের কিন্তু বিশেষজ্ঞ নই, ছাত্রও নই, তবে সাহিত্য পড়তে গিয়ে পদে পদে বুঝেছি যে ইতিহাস না বুঝলে, না জানলে সাহিত্যকেও ঠিকমতো চেনা হয়তো যায় না, সাহিত্যের মূল কথাটুকুকে বুঝতে পারা যায় না। তো ইতিহাসের চর্চার ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রে আমার আগ্রহটা আমার ছাত্র জীবনে, যখন আমি স্কুলে পড়ি, আমাদের শ্রদ্ধেয় ব্যান্ডেল বিদ্যা মন্দিরে আমি তখন পড়াশোনা করেছি। সেই সময় আমাদের হেডমাস্টার মশাই ছিলেন সুধীর বাবু। সেই সুধীর বাবুর কিন্তু ইতিহাসের প্রতি ভীষণ আগ্রহ ছিল, এবং তিনি বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন প্রত্ন উপাদান সংগ্রহ করতেন এবং তার কিছু স্কুলেও রেখেছিলেন। সুধীরচন্দ্র মুখোপাধ্যায়ের প্রতি, তার প্রয়াত আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। তিনি আমার মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন এই আঞ্চলিক ইতিহাসের প্রতি আগ্রহ, এবং পরবর্তীকালে যখন আমি অধ্যাপনা শুরু করতে চলেছি, এবং তখন কিছুদিন আমি বেশ কিছুদিন মুর্শিদাবাদে ছিলাম। সেখানে বহুরূপী সংক্রান্ত, একটু আগে আমার গ্রন্থগুলির মধ্যে বহুরূপী, বাংলার বহুরূপী প্রসঙ্গ বইটির নাম উল্লেখ করা হচ্ছে, সেখানেও বহুরূপী ব্যাপারটি ছিল লোক সংস্কৃতি ক্ষেত্রে একেবারে আনটাচড। তো সেই আলোচনা করতে গিয়ে এবং সেই বহুরূপী বৃত্তির ইতিহাস সন্ধান করতে গিয়েও কিন্তু অনেক ক্ষেত্রানুসন্ধান এবং কিছু ইতিহাস চর্চা করতে হয়েছিল, সেটাও আমার আগ্রহকে বাড়িয়ে দিয়েছে। তারপরে ব্যান্ডেলে যখন আমি মুর্শিদাবাদ থেকে চলে আসি, সেখানে ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্র বলে আমরা একটা অনুসন্ধান কেন্দ্র বলে আমরা একটা প্রতিষ্ঠান গড়ি, এবং সপ্তগ্রাম নিয়ে বেশ কয়েকজন মিলে, তার মধ্যে অন্যতম দিলীপ সাহা, সেবক মোহান্তি, সুমহান, এরা সবাই মিলে আমরা কিন্তু এই কাজটা শুরু করি। সেইটা করতে গিয়ে আমার সপ্তগ্রাম সম্পর্কে কিছু পড়াশোনা এবং কিছু একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা, তার ভিত্তিতে কিছু কথা আজকে বলবো। তা প্রথমে ছোট ছোট অলিগুলির কথার আগে বলিনি। অলিগলি, আমরা যে কোনো জায়গায় বেড়াতে যাই না কেন, আমাদের নজর থাকে মূল জায়গাগুলোর ওপর, যেগুলো বহু পরিচিত, বহু খ্যাত, বহু আলোচিত। তেমনি এই সপ্তগ্রামে এসে, বিশেষ করে দেবানন্দপুরে তো সব মানুষই প্রায় একবার করে গেছেন। সেখানে শরৎচন্দ্র স্মৃতি মন্দির দেখেন, শরৎচন্দ্রের জন্মভিটা দেখেন, সেখানে প্যারী পণ্ডিতের পাঠশালা দেখেন, আর ওই সরস্বতী নদীর মজা খাল দেখেন। আগের পুরনো মানুষেরা সেখানে বাঁশের সাঁকো দেখেছেন, এখন সেখানে পাকা রাস্তা হয়ে গেছে, ব্রিজ তৈরি হয়ে গেছে, এবং সেই পথে যেতে, সরস্বতী নদী তীরে যেতে, একটি ঘণ্টা ঘর গম্বুজ আকৃতি, সেটি দেখে আসেন। এই যে স্মৃতি মন্দিরের ভেতরে শরৎচন্দ্রের জীবন সংক্রান্ত কিছু মূর্তি সহ প্রদর্শনী আছে। এইটাই আমাদের দেবানন্দপুর ভ্রমণের বা দেবানন্দপুর সন্ধানের যারা সেখানে যান, সেটুকুর প্রতি তাদের আগ্রহ থাকে। কিন্তু যে অলিগলির কথা বলছি, সেই অলিগলির বিষয়টি হচ্ছে যে এছাড়াও কিন্তু দেবানন্দপুরে বেশ কয়েকটি বিষয় আছে
যেগুলো দেখা দরকার, এবং বিশেষ করে যারা ইতিহাস সন্ধানী, যারা আহ, আরো কিছু তথ্য সংগ্রহ করতে চান, ঐতিহ্য রক্ষা করতে চান, তাদের কিন্তু আরো কয়েকটা বিষয়ে আমি এখানে কিছু সন্ধান দিতে চাই। আমি হয়তো সব কাজটা করে উঠতে পারিনি, এগুলো একক কাজও নয়। আহ, আমি খালি উল্লেখ করে যাচ্ছি। সেই ব্যাপারগুলো যদি অন্যরা, আরো যারা গবেষক আছেন, তরুণ আছেন, তারা যদি আগ্রহ সহকারে এবং যত্ন সহকারে সন্ধান করেন, হয়তো নতুন কিছু সেখান থেকে তথ্য আবিষ্কৃত হলেও হতে পারে। যেমন ধরুন, আহ, এই যে শরৎচন্দ্রের স্মৃতি মন্দির, শরৎচন্দ্র স্মৃতি মন্দিরের পাশেই রয়েছে, আহ পাশে বলতে একটা রাস্তা, সরস্বতী নদীর দিকে যেটা গেছে, সেই রাস্তাটায় একটুখানি এগোলেই জন্মভিটা। এখন এই জন্মভিটাটার ভেতরে সমস্তটা ফাঁকা। তো যারা ঐতিহ্য সন্ধানী তারা এখানে ওই স্মৃতি মন্দিরে যেমন করে কিছু ছবি, কিছু মূর্তি এবং কিছু শরৎচন্দ্রের ব্যবহৃত জিনিস আর পাণ্ডুলিপির কপি এগুলো রাখা আছে, এখানটাও কিন্তু সেইভাবে কিছুটা সাজানো যেত, সেটা হয়নি। আর প্যারী পণ্ডিতের পাঠশালা বলে যে অংশটি আছে, সেখানেও কিন্তু সেখানে এখনো লোক বসবাস করেন। ফলত সেইটা না হলেও যেটা গৃহীত হয়েছে সরকার কর্তৃক, ওই জন্মভিটা, সেখানটায় কিছুটা নজর দেওয়া যেতে পারে। বিশেষ করে যারা ঐতিহ্য নিয়ে চর্চা করেন, ইতিহাস নিয়ে চর্চা করেন, তারা উদ্যোগী হয়ে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সেখানে একটু নজর দিতে পারেন। এবারে যে কথাগুলি বলবো সেটা হচ্ছে যে আরো কতগুলি দ্রষ্টব্য। সেই দ্রষ্টব্যগুলোর মধ্যে একটা হচ্ছে যেদিকে এখন একটি প্রেক্ষাগৃহ হয়েছে, মানে শরৎ স্মৃতি মন্দিরের পিছন দিকে, পাশ থেকে রাস্তাটা ঢুকে গেছে, পিছনে গিয়ে যেখানে একটি স্কুল আছে এবং একটি প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে, তার ঠিক ওই প্রেক্ষাগৃহের ঠিক উল্টো দিকে দুটি জোড়া শিব মন্দির আছে। এই জোড়া শিব মন্দির দুটো কিন্তু আমাদের ইতিহাসের সাক্ষ্য বহন করছে, বেশ পুরনো ইতিহাসের সাক্ষ্য। পোড়া মাটির মন্দির, এবং ভিতরে এখনো ভাঙা টুকরো সে বিশাল শিবলিঙ্গের যে মূর্তিগুলি পড়ে আছে, সারা গায়ে তার জড়িয়ে আছে শেকড় এবং বট অশ্বত্থের চারা, জঙ্গল লতা, ভেতরে সাপের খোলসও মাঝে মধ্যে দেখা যায়। তো এই এগুলো রক্ষণাবেক্ষণের উপায় নেই, আমাদের একটা অসহায়তা কাজ করে যে এইগুলো ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ থেকেও হয়তো জানিয়েও সাড়া পাওয়া যায় না সব ক্ষেত্রে, কিছু সীমাবদ্ধতা থেকেই যায়। এই যে দুটি জোড়া শিব মন্দির এখানে আছে, এটার একটা বিষয় আমরা মানে আমাদের ক্যামেরায় জুম করে দেখা গেল যে তার মধ্যে একটি শিব মন্দির, তার মাথায় একটা, ওই জায়গাটাকে বলে বকুলতলা, সেই জোড়া শিব মন্দিরের একটা ফলক দেখা যাচ্ছে ওপরের দিকে, আবছা হয়ে এসছে, কিন্তু সেটা বলা হচ্ছে 1686 শক মানে স্থাপিত। তার মানে ওটা 1764 খ্রিস্টাব্দ হবে, 78 যোগ করে। তা খেয়াল করলে বোঝা যাবে যে ওই দুটো শিব মন্দিরই বোধহয় একই, একেবারে হুবহু একই রকম দুটি চেহারার পাশাপাশি দুটি মন্দির। এই যে 1764 খ্রিস্টাব্দে এই মন্দির দুটি তৈরি হয়েছিল, তা আমাদের অনুমান, এটা অনুমানই বলছি, যে এটি সেই বিখ্যাত রামচন্দ্র মুন্সী, যার কাছে ভারতচন্দ্র গিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন এবং ফার্সি শিক্ষা করেছিলেন, সেই রামচন্দ্র মুন্সির দ্বারা প্রতিষ্ঠিত বলে আমাদের অনুমান। কেন? রামচন্দ্র মুন্সির জন্মটা মোটামুটি 1710 নাগাদ। তাহলে এই 54 বছর প্রৌঢ় মানুষ, তিনি এই জোড়া শিব মন্দির প্রতিষ্ঠা করতেই পারেন। আরো দুটি মন্দির আছে, তার মধ্যে একটি মন্দির, মানে এইবার এই যে মন্দিরের কথা বলছি এখন, যেখানে দেবানন্দপুরে
একটি মূর্তি, পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। ঠিক তার পিছনে আরো দুটি মূর্তি আছে, এই মন্দির আছে। তার মধ্যে একটি নীল শিব মন্দির, আর একটা ছোট শিব মন্দির। এই যে নীল শিব মন্দির বলে যেটি পরিচিত, সেটি কিন্তু, সেটির মাথায়ও লেখা আছে 1773 শক, অর্থাৎ এটা ঊনবিংশ শতক, 1851 খ্রিস্টাব্দ হচ্ছে। তাহলে এইগুলোর সংরক্ষণ ব্যবস্থা এবং তার ইতিহাস অনুসন্ধান করা দরকার। আমি তো অনুমান সাপেক্ষে বললাম রামচন্দ্র মুন্সী, এগুলো আমাদের ইতিহাস চর্চার পক্ষে জরুরি। কেননা সেই রামচন্দ্র মুন্সী কেন করলেন, ভারতচন্দ্রের সঙ্গে সেইখানে যে যোগাযোগ, তার আগে না পরে, ইত্যাদি ব্যাপারগুলো আরো বিধিবদ্ধভাবে আমাদের নজরে রাখা দরকার। এবং এই যে আস্তে আস্তে সমস্ত ভেঙে পড়ছে, এই ফলকগুলোও কখন খসে যাবে তখন আর এই ব্যাপারটাও বোঝা যাবে না। ফলে এখন থেকেও যেটুকু আছে সেটুকুর দিকে আমাদের সন্ধান করার দরকার। আরো অন্তত দুটো মন্দিরের আমরা খবর পাচ্ছি। ওই অঞ্চলটা থেকে, যে বকুলতলা বললাম, তার পাশ থেকে মুন্সিদের যে সাজের দালান বা দুর্গা মন্দির আছে, তার পিছন দিয়ে যদি আমরা ঢুকে যাই, তাহলে খানিকটা গিয়েই সরস্বতী নদীর দিকে যদি ঢুকে যাই, তাহলে খানিকটা দিয়ে ওই জঙ্গলের মধ্যে একটা, সেই জঙ্গলের মধ্যে একটা সুঁড়ি পথের পাশে দুখানা আবার পাশাপাশি মন্দির আছে। কিন্তু এটাকে পাশাপাশি ঠিক বলা যাবে না, দুটো মন্দির একটা পূর্বমুখী এবং একটা দক্ষিণমুখী হয়ে আছে। তার একটিকে বলা হয়, স্থানীয় লোকেরা বলেন, রাধাকান্ত মন্দির। এটার মাথায় এটার আরো ভগ্ন দশা, কেননা এখানে কারোরই পা পড়ে না, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। এই রাধাকান্ত মন্দির, বুঝতেই পারছেন যে এটা কৃষ্ণ মন্দির বা বিষ্ণু মন্দির। তার পাশেরটা দক্ষিণমুখীটা হচ্ছে যে একটা চণ্ডী মন্দির। তা এই যে দুটির পাশাপাশি অবস্থান, এটা তৎকালের, ধরা যাক যে ওই কাছাকাছি অষ্টাদশ শতক বা ঊনবিংশ শতক, এই সময়ের মধ্যে যে স্থাপিত হচ্ছে এই মন্দিরগুলো, সেখানে ধর্মীয় মতামত সম্পর্কে যে একটা পারস্পরিক সহাবস্থান, সেটারও একটা লৌকিক এবং ব্রাহ্মণ্য ধর্মের যে মিলন, সেটার একটা প্রমাণ যেমন পাওয়া যায়, তেমনি আর একটা ব্যাপার যে আপনারা সবাই জানেন যে এই যে সরস্বতীকে আমরা তখন বলছি যে বাণিজ্য কেন্দ্র, পর্তুগিজরা বাণিজ্য করে এটাকে বাণিজ্য কেন্দ্র তৈরি করে এই যে বন্দরটা তৈরি করলো, এই জায়গা থেকে যখন বিভিন্ন জায়গায় যেত বণিকেরা, সেই বণিকদের একটা বিষয় আছেই যে তারা কিন্তু চণ্ডী দেবীর পুজো করত। এই চণ্ডী পূজা একটা ব্যাপার। তারপরে আবার দেখুন, ইসলাম ধর্মের, বিশেষ করে সহজিয়া ইসলাম ধর্ম যেটাকে আমরা বলি, এই বদর খাঁ বদর বদর বলে ছাড়তো আর চণ্ডী পূজা করত। আপনারা চণ্ডী মঙ্গল কাব্য জানেন যে চণ্ডী মঙ্গল কাব্যের তো দুটো ভাগ। একটাই তিনি বনদেবী, ব্যাধেদের আরাধ্যা, আর একটা অংশে তিনি কিন্তু বণিক খণ্ডে তিনি কিন্তু বণিকদের আরাধ্যা। তাই বণিকদের চণ্ডী পূজা, এই উপলক্ষে একদিকে বৈষ্ণব মতে বা ব্রাহ্মণ্য মতে রাধাকান্তের মন্দির আছে, আবার চণ্ডী মন্দির আছে। এটা এই জায়গার একটা, এই যে বন্দর হিসেবে যে অংশটা বা বাণিজ্য কেন্দ্র হিসেবে যে অংশটা, সেটার একটা প্রমাণ কিন্তু বহন করছে। এখন আরো একটা বিষয় বলি যে এই মন্দির, মানে স্মৃতি মন্দির যেটা বলছিলাম, স্মৃতি মন্দিরটা ঠিক পশ্চিম দিকে রাস্তার ওপারে একটা পুকুর আছে, তার নাম নাকি হেদুয়া পুকুর। এই নামের মধ্য থেকে ইতিহাস খোঁজা, এটা তো আমাদের সুকুমার সেন থেকে অনেকেই আমাদের পরপর দেখিয়ে গেছেন। তা আমরা ভুলে যাই, আমরা অমনোযোগী হই, কিন্তু কৌতূহলী মানুষ কিন্তু এটাকে খুঁজে বের করতে পারেন। এবং সেখানে কিছু সহায়তা লাগে, সরকারি সহায়তা, সেইখানে আমরা একটু হয়তো বাধা পাই, কেননা সবসময় সরকারের সহায়তা এসে পৌঁছয় না। ফলত আমরা
যে কোনো জমিতে বা যে কোনো এলাকায় খোঁড়াখুড়ি করতেও পারি না, প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ি যাকে বলে। কেন বলছি কথাটা, যে হেদুয়া পুকুরের ধারে একটি জঙ্গলাকীর্ণ ভূমি আছে। এখন সেটা খুবই ছোট দেখাবে, হয়তো আগে ওই রাস্তাঘাট বের করার যে ব্যাপার, জমিগুলো চলে গেছে। এখন যে জায়গাটা রয়েছে সেটা হয়তো খুব ছোট জায়গা, কিন্তু কত বড় ছিল আমি এখন অনুমান করা যাবে না। কিন্তু সেই জায়গাটার নাম স্থানীয় অধিবাসীরা বলছেন গড়ের জঙ্গল। এই গড়ের জঙ্গলের কথা কিন্তু আমরা বারবারই পাবো যখন শরৎচন্দ্রের শৈশব জীবনের কথা পড়ব। তাতে বোঝা যাবে যে এই গড়ের জঙ্গলের ভেতরে এক তো ছিল শরৎচন্দ্রের সহপাঠীদের নিয়ে আড্ডা দেওয়ার জায়গা, তামাক তামাক হুঁকো এইসব খাওয়ার জায়গা। সেটা তো ছিল একটা গলায় দড়ের বাগান, সেটা দেবানন্দপুরে ঢোকার রাস্তার মূল রাস্তার মোড়েই পড়ে। আর আরেকটা ছিল এই গড়ের জঙ্গল, সেখানে অনেক লুকিয়ে রাখার, ওই ফল পাকুড় চুরি করে লুকিয়ে রাখার ব্যবস্থা ছিল। তার মানে আজকে নয়, শরৎচন্দ্রের আমলেও ওই গড়ের জঙ্গল নামটাই ছিল। কিন্তু সেখানে কিসের গড় ছিল, হঠাৎ গড়ের জঙ্গল নামটা কেন হলো, এটা এই পর্যন্ত আমাদের দেবানন্দপুর চর্চাতেও বা দেবানন্দপুর সংক্রান্ত যে বই তাতেও ওই গড়ের জঙ্গল নামটা আছে শরৎচন্দ্র বিষয় আলোচনা করতে গিয়েও। কিন্তু গড়ের জঙ্গলের আহ সূত্র সন্ধান করা এই যাবৎকাল হয়। গড় তো থাকতেই পারে, কেননা ওই জায়গাটাকে আমরা বলছি তখনকার পর্তুগিজদের ব্যবসা কেন্দ্র। ব্যবসা করতে গেলে কুঠি নির্মাণ করতে হয়, এবং যেখানে অনেক দেশি বিদেশি বণিকদের ভিড় হবে, সেখানে হয়তো গড়েরও দরকার হতে পারে। তাই গড়ের জঙ্গল, তার পেছনে হয়তো কোনো ইতিহাস লুকিয়ে আছে, হয়তোই বলছি, নামটা থেকে বলছি। কিন্তু সে অনুসন্ধান হয়নি বলেই এটাও একটা অনুসন্ধানের বিষয়, এটি অপরিচিত বিষয়। এবার আমরা যদি আরো একটু সরে যাই, মানে দেবানন্দপুর থেকে যদি আরো দক্ষিণে সরে আসি, দক্ষিণ দিকে, তাহলে একটা জায়গা ভোদো। ভোদোর ভেতরে একটি আশ্রম আছে, যেমন আমরা দেখেছি কৃষ্ণপুরে আহ রঘুনাথ দাসের আখড়া, ঠিক তেমনি একটা ঝরু ঠাকুরের আখড়া আছে ভোদোয়। ঝরু ঠাকুর ছিলেন চৈতন্য ভক্ত, ভুঁইমালি সম্প্রদায়। এইখানটায় গিয়ে আমরা দুটো জায়গার সন্ধান পাই। একটা ছিল ওই আখড়ার পাশে, ঝরু ঠাকুরের আখড়ার ক্যাম্পাসের মধ্যে একটাকে বলা হয় ঝরু ঠাকুরের সমাধি। কিন্তু সমাধি ক্ষেত্রটা দেখে আমরা খুব অবাক হয়েছিলাম, কেননা সমাধি ক্ষেত্রটি একটি কুয়োর আকৃতির গোল একটি সমাধি বেদিটা। এরকম গোল সমাধি বেদি, কুয়োর মতো দেখতে সমাধি বেদি আমরা কখনো দেখিনি আগে। এখন হতে পারে বৈষ্ণবদের মধ্যে কতগুলো প্রথা আছে, যে কোনো কোনো ক্ষেত্রে নাকি শুনেছি যে সোজাসুজি মুন্ড পরে রেখে পা নিচে রেখে সমাধিস্থ করা যায়, আবার শুইয়েও তো করা যায়। সেরকম হতে পারে, অথবা এটি আদৌ কোনো সমাধি ক্ষেত্র নয়, এটি অন্যতর কোনো বিষয়, সেটাও এখন সন্ধানের পক্ষে ধর্মক্ষেত্রে হাত দেওয়া হতে পারে ইত্যাদি কারণে সেই অনুসন্ধানও আর এগোনো যায়নি, কিন্তু অনুসন্ধানের বিষয় বটে। আর এই ভোদো এলাকায় সরস্বতী বয়ে গেছে পাশ থেকে, সেখানে আমরা একটা জায়গার নাম পেয়েছি রজার ঢিবি। আম গাছ তলায় একটা উঁচু, যেখানে জমি পাড়টা উঁচু হয়ে গেছে সরস্বতী তীর থেকে, সেইখানে একটা ওই সমাধির মতো দেখতে একটা আয়তাকৃতি মাটির ঢিবি আছে, কিছু কিছু ইট বেরিয়ে আছে। সেইটাকে স্থানীয় লোকেরা বলছেন রজার ঢিবি। রজার রোজারিও কিনা আমরা জানি না, নামটা তো বাংলা নাম নয়, বিদেশি নামই বলে মনে হচ্ছে। রজার ঢিবি আছে এবং সমাধি। আর ঠিক তার নিচে যেখানে নদীর ঘাট,
সেই ঘাটটাকে বলা হচ্ছে এখন কাঁচা ঘাট, কিন্তু সেইটাকে বলা হচ্ছে রজার ঘাট। রজার ঘাট আর রজার ঢিবি এই দুটো আমাদের বেশ কৌতূহলী করেছে। বিষয়টা কি? এই স্থানীয় অঞ্চলে পর্তুগিজদের বসবাস ছিল তেমন কিছু নয় তো, সেটা ঘাটটা না হলেও ওই ঢিবিটাকে অনুসন্ধান করলে বা উৎখনন করলে তার একটা হ্যাঁ বা না উত্তর পাওয়া যেতে পারত। এবং শুধু এইটাই নয়, আরেকটু এগিয়ে গেলেই একটা জায়গা আছে, তার নাম মীর সাহেবের সমাধি। তারপরে সাহেব শুভ দের একটা সমাধি ক্ষেত্র ছড়িয়ে ছিটিয়ে, যদিও অল্প, আমরা এই অন্তত দুটো জায়গার সন্ধান পেয়েছিলাম যেটা আমাদের কৌতূহলী করেছে। এবার এই ছোট ছোট অলিগলিগুলো ছাড়া আরো কিছু বিষয় আমরা আজকে আলোচনা করতে পারি, কেননা যতটুকু সম্ভব আমরা আলোচনা করতে পারি। দেখুন, আমরা যে সপ্তগ্রাম নিয়ে আলোচনা করছি, সপ্তগ্রামের যে এলাকা, সেই এলাকা কিন্তু এখনো পর্যন্ত বেশ বিতর্কিত হয়ে আছে। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে যেখান থেকে ভাগীরথীর এই সরস্বতী নদী বেরিয়েছে, অর্থাৎ ত্রিবেণী এবং সপ্তগ্রাম এলাকার যে সংযোগস্থল। ত্রিবেণী নামটা তো পরিষ্কার যে এখান থেকেই গঙ্গার ভেতর থেকে মুক্তবেণী হিসেবে একদিকে পূর্ব দিকে যমুনা আর এই পশ্চিম দিকে সরস্বতী বেরিয়ে গেছে, ফলে এটা ত্রিবেণী। আর হিন্দুদের ধর্মক্ষেত্র হিসেবে সে এলাহাবাদের ত্রিবেণী থেকে শুরু করে অন্যান্য ত্রিবেণী, এবং এখানেও এলাহাবাদের অনুসরণেই গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটি নদীর স্রোতধারা। এলাহাবাদে যেটা যুক্তবেণী, এখানে সেটা মুক্তবেণী। তো মুক্তবেণী হিসেবে এই ত্রিবেণী একসময়, এমনকি বহু প্রাচীনকাল থেকে এই ত্রিবেণীর নামটা পাওয়া যাচ্ছে, বহু প্রাচীনকাল থেকে। এবং এটা যে একটা বড় ধর্মক্ষেত্র হয়ে উঠবে হিন্দুদের কাছে, সেটা তো বলাই বাহুল্য। এখন এই সপ্তগ্রাম যেটা বলছিলাম, যে সপ্তগ্রাম এলাকাটা, এই সপ্তগ্রামের মধ্যে কিন্তু ত্রিবেণী নামটা পড়ছে না। যে 7টা গ্রামের নাম উল্লেখ করা হচ্ছে, সেইটুকু এলাকা যদি ধরা হয় তাহলে সপ্তগ্রামটা একটা ছোট। কিন্তু মুসলমান শাসনকালে যে বিরাট সপ্তগ্রাম বলে যে জায়গাটা বড় একটা পরগনা হিসেবে যেটা স্বীকৃতি পেয়েছিল, সেখানে কিন্তু সে গঙ্গার ওপারেও কিছুটা সপ্তগ্রামের এলাকা বলে ধার্য। এই সপ্তগ্রাম হিসেবে যে 7টা নাম মূলত উঠে আসে, সেই গ্রামের নামগুলো ছিল শিবপুর, বংশবাটি মানে বাঁশবেড়িয়া, খামারপাড়া, 30 বিঘা যেখানে এখন আদি সপ্তগ্রাম জায়গাটা বলে বা স্টেশনটা আছে, বাসুদেবপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, এই 7টা গ্রাম। এখানে ত্রিবেণীর নামটা নেই। তাহলে কি সপ্তগ্রাম বলে যেটা স্বীকৃতি পেল ত্রিবেণীকে বাদ দিয়ে? এটা তো হতেই পারে না। এবং আরো একটা ব্যাপার, যে মুসলমান আমলে সরস্বতীর অপর পারের মানে পশ্চিম পারের, এগুলো সবই সরস্বতীর উত্তর, এই দক্ষিণ এবং পূর্ব পার। পশ্চিম পারে সরস্বতীর যে আরো যে যে হোসেনাবাদ বা এইসব জায়গাগুলো আছে, সেইগুলোও কিন্তু খুব উল্লেখযোগ্য, কিন্তু এগুলোর নাম এর মধ্যে আসছে না। তো প্রথমে হয়তো 7টা গ্রাম নিয়ে এই গঞ্জটি বা বাণিজ্য কেন্দ্রটি তৈরি হয়েছিল, কিন্তু পরে রাজনৈতিক সীমানা বৃদ্ধি পেতে পেতে এটি অনেকটা বড় হয়। কেন অনেকগুলো জায়গা আছে, ঝাপা আছে, তারাবিহারী এটা আছে, উত্তর পশ্চিম দিকে আছে এই সপ্তগ্রামের ওই যে বললাম হোসেনাবাদ, যেটা একসময় মুসলমান শাসন কেন্দ্র হয়ে উঠেছিল, আলীখোজা, গজঘণ্টা, এই জায়গাগুলো কিন্তু আসলে এই সপ্তগ্রামের যে যদি সভ্যতাই বলি, সপ্তগ্রাম সভ্যতা সেই সময় সেই পুরো জায়গাটা
অর্থাৎ এপার ওপার সরস্বতীর এটা জুড়েই আমরা সপ্তগ্রামকে ধরতে পারি। তো এই যে সপ্তগ্রামের ইতিহাস, এইটা গড়ে উঠেছে সরস্বতীকে কেন্দ্র করে। সরস্বতী নদী, যেটা প্রচলিত ইতিহাস সপ্তগ্রামের, সে কিছু বই তো এখনো বেরিয়েছে এবং দীর্ঘকাল থেকে নিহার রঞ্জন থেকে শুরু করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নিহার রঞ্জন রায়, পরবর্তীকালে আরো অনেকেই, অনিরুদ্ধ রায়, এরা সবাই যে সপ্তগ্রামের ইতিহাস যাদের লেখনীর মধ্যে দিয়ে গড়ে উঠল, সেখানে সেই বললাম যে সেইটাই কিন্তু ধারাবাহিকভাবে আমরা এখনো প্রধান ব্যাপার হিসেবে জানি যে এই হচ্ছে সপ্তগ্রাম। সেটা কি? সেটা এই হচ্ছে যে সেটার যে মূল কথাটা, সেটা হচ্ছে এই যে অষ্টম শতকে যখন নাব্যতার কারণে নাব্যতাটা কমে যাচ্ছে, তখন তাম্রলিপ্ত বন্দরের পতন ঘটল, এটা আমরা শুনেছি। এবং তাম্রলিপ্ত বন্দরের যখন পতন হলো, তখন তৈরি হয়ে উঠছে আমাদের এই সপ্তগ্রাম, যেখানে পর্তুগিজরা এসে, বা পর্তুগিজদের আগে থেকেও এখানে একটি বাণিজ্য কেন্দ্র তৈরি হয়ে যাচ্ছে। ওইখানের নদী মজে গেছে বলে ওখান তাম্রলিপ্ত বন্দরে আর জাহাজগুলো ঢুকতে পারছে না, সে পালতোলা বড় জাহাজগুলো দেশ বিদেশে যাবে বা দেশ বিদেশ থেকে আসবে, আমদানি রপ্তানির যে বাণিজ্য কেন্দ্র, সেটা পলির কারণে দামোদরের প্রবাহ, অজয়ের প্রবাহ, সবটাই জন্য তাম্রলিপ্ত অষ্টম শতক থেকে নষ্ট হয়ে গেল এবং সপ্তগ্রাম গড়ে উঠল। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ত্রিবেণী, সেই ত্রিবেণীতে নাকি এক সময়, কোন সময় জানি না, হয়তো সেই অষ্টম শতকেই, যখন তাম্রলিপ্ত বন্দরের পতন হচ্ছে এবং সপ্তগ্রাম করে উঠছে, এই সরস্বতী নদী ছিল প্রচুর প্রশস্ত এবং সেখান দিয়ে বড় বড় জাহাজ, পালতোলা জাহাজ যেত। মূল বাণিজ্য পথটাই ছিল সরস্বতীর প্রবাহের ওপর দিয়ে। এবং আপনারা যদি আজকেও ম্যাপ দেখেন, যে ভাগীরথী থেকে ওই সপ্তগ্রাম অঞ্চলে, ত্রিবেণী অঞ্চল থেকে পশ্চিমমুখ বেরিয়ে সরস্বতী আঁকা বাঁকা হয়ে গিয়ে সিঙ্গুরের ওখান থেকে গিয়ে সোজা গিয়ে পড়েছে হাওড়ার কাছে বেতরে। বেতর তখন একটি আর একটা বাণিজ্য বন্দর, সে বেতর বন্দরে সবাই জমা হয় এবং সেখান থেকে আবার সপ্তগ্রামে ঢোকে বা ত্রিবেণীতে ঢোকে। এখন এটা একটা কথা। আর যে কথাগুলো জানি, যে এখানে অনেক আগেই, যে 1298-এ নাকি, যে আমরা সব থেকে প্রাচীন যে তথ্যটি পাচ্ছি, যে এখানকার প্রত্নদ্রব্য হিসেবে, প্রত্ন সৌধ হিসেবে, সেটা হচ্ছে জাফর খাঁ গাজীর দরগা এবং জাফর খাঁ গাজীর মসজিদ। সেটা 1298। তার মানে ত্রয়োদশ শতকের একেবারে শেষের দিকে চলে এলাম। 1505-এ এসে আলাউদ্দিন হোসেন শাহ, 1505, খেয়াল করবেন, একটা সেতু নির্মাণ করেছিলেন। এই তথ্যগুলো আমাদের পরিচিত। সরস্বতীর উপর, মানে সপ্তগ্রাম থেকে ত্রিবেণী যাওয়ার পথে এই সরস্বতীর উপর একটি সেতু নির্মাণ করেছিলেন। মানে এই সেতুটা এখন নেই, এখন যেটি আছে সেটা আরো পশ্চিম দিকে, যে সপ্তগ্রামে ঢোকার যে রাস্তা, এই ত্রিবেণীতে ঢোকার যে রাস্তা। এখানে 1535, ষোড়শ শতকের মাঝামাঝি জায়গাটায়, 1535-এ সুলতান মাহমুদ একদিকে চট্টগ্রাম আর একদিকে সপ্তগ্রামে পর্তুগিজদের কুঠি স্থাপনের অনুমতি দিয়েছিলেন। 1778-এ ফ্রেডরিক সাহেব, ভেনিস ব্যবসায়ী ফ্রেডরিক সাহেব, সপ্তগ্রাম রপ্তানির বাণিজ্যের কথা বলছেন। 1580 পর্তুগিজরা বন্দর বাণিজ্য সপ্তগ্রাম থেকে সরিয়ে নিল হুগলিতে। 78 তখনও বলছেন সপ্তগ্রাম বেঁচে আছে, ভালো রকম রপ্তানি চলছে। 1580
বাণিজ্য বন্দর সরে গেল হুগলিতে। আবার 1586-তে রালফ ফিচ আবার বলছেন সপ্তগ্রামে বাণিজ্য দারুণ চলছে। একটা ধাঁধা তৈরি হলো। তো এখানে আমরা আবার একবার মনে করে দেব যে এই রকম আমাদের কথায় বার্তায় চাল চলনে যে অসঙ্গতি, ইতিহাসের ক্ষেত্রেও অনেক সময় তথ্যগত কিছু অসঙ্গতি আমরা মাঝে মধ্যে দেখতে পাই, কিন্তু আমাদের পরিশ্রম হবে বলে জিজ্ঞাসাটা এড়িয়ে যাই এবং ওই কপি পেস্ট করতে থাকি। ফলে আমরা একটু সতর্ক যদি হই তাহলে আরো নতুন তথ্য সন্ধানের জন্য আমরা উৎসুক হয়ে উঠতেই পারি। আর একটা বিষয় আছে, একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে এই যে আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এই সমস্যাটা খুব বড়, যে একটা আঞ্চলিক আবেগ কাজ করে, যার ফলে আমার এলাকা যে অঞ্চলে আমি কাজ করছি সেই অঞ্চলের একটা গৌরব গাথা আমাদের বেশ পরিতৃপ্ত করে। প্রাচীনকালে আমার এই ছিল, এই অঞ্চলে এই ছিল, এখন কি আছে থেকেও প্রাচীনকালে এই ছিল, সেটা বিশ্বাস করতে বেশ ভালো লাগে। এবং সেই পূর্ব নির্ধারিত ভালো লাগা থেকে আমাদের ইতিহাস চর্চাও হয়তো মাঝে মধ্যে বিভ্রান্ত হতে পারে। এই আঞ্চলিক আবেগকে সরিয়ে রেখে কিন্তু আঞ্চলিক ইতিহাস চর্চা করলে একটি নিরপেক্ষ ভাবনা তৈরি হতে পারে। তাই আমি কতগুলো বেয়াড়া প্রশ্ন আজকে আপনাদের সামনে রাখতে চাই। আমি সবসময় উত্তর সন্ধান করেও পাইনি, অনেককে জিজ্ঞাসা করেছি, আমি পাইনি। তার ফলে কিছু তথ্যের উপর ভিত্তি করে, কিছুটা অনুমানের উপর নির্ভর করে, ইতিহাসে যদিও অনুমানের কোনো স্থান নেই, কিন্তু তখন মনে হয়েছে যে ইতিহাস আমরা পড়ছি সেটাও তো অনুমান নির্ভর হয়ে আছে অনেকটাই, তথ্য নির্ভর নয়। তার ফলে আমি যদি কিছু তথ্য নির্ভর অনুমানও চাপিয়ে দিই, বলতে থাকি, তাহলে কিছু মানুষ যদি পরবর্তীকালেও এ বিষয়ে সন্ধান করেন তাহলে ইতিহাস একটু পুনর্নির্মিত হতেই পারে। এ তো চিরকালই হয়ে এসছে, বিজ্ঞানের ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই বলুন, পুনর্নির্মাণ হতেই পারে। সেই ভরসায় আপনাদের কাছে কয়েকটা বেয়াড়া প্রশ্ন তুলে রাখছি, তুলে দিচ্ছি, এবং আপনারা এই বিষয়গুলো বিবেচনা করে একটু দেখবেন। এবং অবশ্যই যদি আমি ভুল দিকে অগ্রসর হই, আপনারা সতর্ক করবেন, তাতে আমার লজ্জিত হবার কোনো কারণ নেই। কেননা এইভাবেই তো একটা সৎ উদ্দেশ্যে এবং ইতিহাসের দিকে আমরা এগোতে পারি নিরপেক্ষভাবে। ধরুন বাণিজ্য কেন্দ্র একসময় ছিল, প্রাচীনকাল থেকে একটা বড় বাণিজ্য কেন্দ্র ছিল, এটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই। তার কারণ ত্রিবেণী, যেখানে প্রচুর ধার্মিক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন, একটা বড় জনসমাগম হয়, সেখানে একটা বাণিজ্য কেন্দ্র গড়ে উঠতেই পারে। অনেক জায়গায় এরকমই দেখা গেছে যে একটা জায়গায় জনসমাগম খুব বেশি ধর্মকে কেন্দ্র করে, এবং সেই ধর্মকে কেন্দ্র করেই মেলা বা বাণিজ্য কেন্দ্র একটা গড়ে উঠতেই পারে। দেশ বিদেশের মানুষ, দেশ বিদেশের বণিকেরা এক কাজে দু কাজ, রদ দেখা কলা বেচার মতো ধর্মস্থানে পূজা দিয়ে বাণিজ্য করতে যাচ্ছেন, যেটা আমরা পরবর্তীকালে মঙ্গল কাব্যগুলোতেও দেখছি। এটা হতেই পারে। তাই বণিকেরাও যেমন এখানে এসছেন, সাধারণ পুণ্যার্থীরাও আসছেন, ফলত একটা বড় জনসমাগম হচ্ছে সপ্তগ্রামে ত্রিবেণীকে কেন্দ্র করে, যেটা তিনটে নদীর, তখন যদি ধরে নি যমুনাও বেঁচে আছে, তাহলে ধরতে পারি যে তিনটে নদীর স্রোতধারা যেখানে মিশেছে, সেইখানটায় একটা বড় জনসমাগম হতেই পারে ধর্মক্ষেত্র হিসেবে, এবং বাণিজ্যের দিক থেকে ওই জায়গাটা যাতায়াতের পক্ষে খুব সুবিধাজনক। কেননা যেখানে একটা বন্দর স্থাপিত হবে, একটা বাণিজ্যের বড় কেন্দ্র স্থাপিত হবে, সেখানে কিন্তু এই পরিবহন বিষয়টা কতটা সহজ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মালপত্র পণ্যগুলো আসার যে পথ, সেটা একদিকে ভাগীরথী দিয়ে আসতে পারে, উত্তর থেকে আসতে পারে, দক্ষিণ থেকে যেতে পারে, একটা সরস্বতী দিয়ে আসতে পারে, একটা আরো উত্তরে, উত্তর পশ্চিমে বলবো,
যে দামোদর বেয়ে আসতে পারে সরস্বতীর কাছে এবং তারপর ভাগীরথীর কাছে, গঙ্গার কাছে। একটা অজয় দিয়ে আসতে পারে, কুন্তি দিয়ে আসতে পারে, বেহুলা দিয়ে আসতে পারে। কতগুলো নদী ওই কাছাকাছি এলাকায়, যেটাকে নিত্যানন্দপুর বলে, বেহুলা নদীর ধারে। সেটাও বিতর্কিত যে নিত্যানন্দপুর সপ্তগ্রাম এলাকার মধ্যে পড়ছে কিনা, নামের মধ্যে উল্লেখ নেই, কিন্তু নিত্যানন্দপুরের নাম কেউ কেউ আবার বলছে। তাহলে এতগুলো নদীপথ যেখানে এসে কাছাকাছি মিলছে, ওই কুন্তি, এই অজয়, দামোদর, এগুলো তো সরাসরি এসে সরস্বতীতে মিলেছে। তাহলে সেখানে বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠা, এই যে বিভিন্ন জায়গা থেকে পণ্য সরবরাহের ক্ষেত্রে এটা খুব সুবিধাজনক জায়গা ছিল, এটা মানতেই হবে। তাই বাণিজ্য কেন্দ্র নিয়ে আমার প্রশ্নটা নেই। আমার একটা প্রশ্ন, যে এ যাবৎ কাল বড় বড় ইতিহাসবিদরা বলছেন যে এই সরস্বতী ছিল প্রাচীন কাল থেকে সপ্তগ্রামের বাণিজ্যের প্রধান প্রবাহ পথ। নৌকোগুলো এখান দিয়েই ঢুকতো, বাইরের নৌকো, এবং এখানকার রপ্তানির নৌকোগুলো এখানকার বণিকেরা ওই এখান দিয়েই বড় বড় বাণিজ্য তৈরি নিয়ে সরস্বতী দিয়ে গিয়ে বেতরে পড়ছে, এবং তারপর বহিঃসমুদ্রে গিয়ে, আদিগঙ্গা দিয়ে গিয়ে বহিঃসমুদ্রে পড়ছে। আমার এইখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, বেশ কত চওড়া ছিল যে বড় বড় বাণিজ্য সরস্বতী নদী? এখন দেখে তো বোঝা যাবে না, এখন তো একটি নালা। সম্প্রতি দেখলাম দুপাশ থেকে মাটি কেটে আবার ওই মানে প্রবাহটাকে একটু সচল করার, বেশি তো চওড়া করা যাবে না, সবার এখন জমি হয়ে গেছে দুপাশে, কিন্তু যেভাবে বদ্ধ ছিল আপনারা এখন গেলে দেখতে পাবেন সেখানে কিন্তু মাটি কেটে প্রবাহটিকে একটু আবার সচল করার চেষ্টা চলছে, এখনই চলছে। তো এই যে মরা খাল হয়েছিল এ যাবৎকাল সরস্বতী, এটা নাকি একসময় সব থেকে বড় খাত ছিল, এবং নিহার রঞ্জন বলছেন যে এই খাতটাই ছিল, সরস্বতীর এই খাতটাই ছিল গঙ্গার প্রাচীন প্রবাহ পথ, এই নিম্নবঙ্গে যাবার, মানে বেতরের দিকে যাবার, হাওড়া কলকাতার দিকে যাবার। এই সরস্বতী ছিল গঙ্গার প্রাচীন প্রবাহ পথ, এটা বলছে। প্রশ্নটা হচ্ছে, যদি এটাই গঙ্গার প্রবাহ পথ হয় প্রাচীন, তাহলে কি এখানে সরস্বতী ছিল না? ওটার নামই তো তাহলে গঙ্গা। তাহলে গঙ্গার যে এখন যে স্রোতটা দেখছি সেইটা ছিল না, তাহলে সরস্বতী দিয়ে স্রোতটা যাচ্ছে, গঙ্গার প্রবাহ ছিল, ওটা প্রাচীন প্রবাহ পথ। তাহলে অতি প্রাচীন কাল থেকে ত্রিবেণী নামটা কি করে হলো? যদি তখন সরস্বতী নদীটাই গঙ্গা নদী হয়, যমুনা যদি থাকেও, তাহলে একটা গঙ্গা আর একটা যমুনা বেরিয়েছে, তাহলে গঙ্গার মূল প্রবাহটা যেটা আমরা এখন দেখছি সেটা নেই। এক মিনিট, গঙ্গার মূল প্রবাহটা নেই, তাহলে এখানে তিনটে নদী নেই, দুটো নদী। মূল গঙ্গা প্রবাহ সরস্বতীর মধ্যে দিয়ে গেছে, ওটাই গঙ্গা, তখন সরস্বতী নেই, আর যমুনা। তাহলে ত্রিবেণী নামটার কোনো মানে থাকে না। তাহলে সরস্বতীটাই গঙ্গার আদি প্রবাহ ছিল, এটা আমরা মেনে নিতে পারছি না, একেবারে ওই ত্রিবেণী নাম থেকে অতি সঙ্গত কারণ। নিহার রঞ্জনের মতো একজন মানুষ, তিনি যখন বলছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই, তার মতো পরিশ্রম এবং পড়াশোনা আমাদের নেই, তবু অন্তত এই তথ্যটুকুর ভিত্তিতে আপনার যে কোনো মানুষ কিন্তু বলতে পারবে যে এটা হতে পারে না, যে সরস্বতী তো তাহলে নেই তখন, আর সরস্বতী না থাকলে এটা ত্রিবেণী হবে কোথা থেকে? এই একটা কথা। 2 নম্বর, নিহার রঞ্জন রায় আবার বলছেন, বা অন্যান্য গবেষকরাও বলছেন, অনিরুদ্ধ বাবু একটা কথা বলছেন, যে তারা
ব্যারোজের কথা বা অন্যান্য তখনকার দিনের বিদেশি বণিকদের কথা, তাদের পর্যটকদের নথি, এইগুলোর ভিত্তি করে কতগুলো বিষয় বলছেন। সেই বিষয়গুলোর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে তিনি বলছেন যে সিজার ফ্রেডরিক 1565, সিজার ফ্রেডরিকের কথা উল্লেখ করে যেটা বলছেন, দেখুন 1565, ষোড়শ শতক, আমরা জানি ষোড়শ শতক থেকে এই বন্দর আস্তে আস্তে মজে যাচ্ছে ওই সরস্বতী, তার ফলে মূল বাণিজ্য কেন্দ্র সরে আসবে এরপর হুগলিতে। তো নিহারঞ্জন সেই সিজার ফ্রেডরিকের কথা উদ্ধৃত করে বলছেন যে বড় বড় জাহাজগুলো যেত গঙ্গার উজানবে, ত্রিবেণী আর সপ্তগ্রাম। গঙ্গার উজানবে মানে হাওড়ার দিক থেকে আসছে এই দক্ষিণ দিকে, এই উত্তর দিকে, গঙ্গা থেকে উত্তর দিকে সপ্তগ্রামের দিকে আসছে, ত্রিবেণীর দিকে আসছে গঙ্গা বেয়ে, এটা বললেন। আর 1550-এ জোয়াডি ব্যারোজের বিবৃতি দিয়েও তিনি বলছেন যে সপ্তগ্রামে জাহাজ ঢোকার সমস্যা আছে, কারণ ওখানে নাব্যতা কমে গেছে। এটা বলার মানে যে এই 1750 বা 1765 এই সময় থেকে সরস্বতীর নাব্যতা কমছে বলে জাহাজগুলো এবার আসছে গঙ্গা দিয়ে। তার মানে তারা বলতে চাইছেন যে এর আগে সরস্বতীর নাব্যতা ছিল, তাই সেখান থেকে, মানে খালি নিহার রঞ্জন বলছেন না, বলছেন ব্যারোজ, বলছেন ফ্রেডরিক, তাদের কথা অনুযায়ী যে তার মানে তার আগে সরস্বতী দিয়েই মূল বাণিজ্যটা চলত। এটা প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক তথ্য হয়ে আছে, এ যাবৎকাল এটাই হয়ে আছে। কিন্তু আমরা যখন ফ্রেডরিকের রচনাটি বিভিন্ন সূত্র থেকে মূল কথাটি দেখলাম, আচ্ছা একটু এর পাশে, নিহারঞ্জনের পাশে আগে একটু অনিরুদ্ধবাবু কি বলতে চান শুনে নি। অনিরুদ্ধবাবু বলেছেন পর্তুগিজদের জাহাজগুলো সরস্বতীর নাব্যতা কমে যাওয়ায় ভেতরেই থেমে যেত এবং ছোট জাহাজ করে সরস্বতী ধরে সপ্তগ্রামে ঢুকত। খেয়াল করুন, বড় জাহাজ আর ঢুকতে পারছে না, তাই জন্য ওখানে ভেতরে থেমে গেল, থেমে গিয়ে এবার অপেক্ষাকৃত ছোট নৌকো করে পণ্যগুলো নিয়ে আসতো সরস্বতী ধরে সপ্তগ্রামে। কিন্তু আপনি যদি সত্যি ফ্রেডরিকের রচনা, মূল রচনাটা দেখেন, যেখান থেকে নিহার রঞ্জনও নিয়েছেন, অনিরুদ্ধবাবুও নিয়েছেন, সকলেই নিয়েছেন, তো অবাক কাণ্ড আছে। সেখানে কখনোই নদীর নাম উল্লেখ নেই যে সরস্বতী ধরে যেতে পারছে না, সরস্বতীর নাব্যতা কমে যাচ্ছে, সরস্বতী দিয়ে ছোট নৌকো ঢুকিয়ে সপ্তগ্রামে মাল আনা হচ্ছে, এটা কোনো কথাই নেই। সেখানে কেবল একটি কথা আছে, রিভার। তাহলে একটা রিভারের অনুবাদ আমি যদি সরস্বতী করে দিই বা দামোদর করে দিই বা কুন্তি করে দিই, সেটা মনে হয় ঠিক ইতিহাস চর্চার উপযুক্ত কাজ হয়ে ওঠে না। তো কথাটা কি আমার বলার? আমার বলার কথাটা যে যখন থেকে আমরা তথ্য পাচ্ছি মঙ্গল কাব্যগুলো, তখন তো বেশ সরস্বতীর প্রবাহ মজে গেছে বলে হুগলি বন্দরে চলে এসেছে, এবং তখন তো গঙ্গা দিয়ে যাচ্ছে, তা ফ্রেডরিক বলেইছে। তা আমার কথাটা হচ্ছে, আগেও কি সত্যিই সরস্বতী ধরেই বাণিজ্যটা চলতো? এটা আমার প্রশ্ন। তার কোথায় কোন তথ্য প্রমাণ আছে? কোন তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে সরস্বতী প্রবাহ অতি প্রশস্ত ছিল এবং সেখান দিয়েই মূল বাণিজ্য তরীগুলি, বড় বড় বাণিজ্য তরী চলত? আমরা যখন থেকে তথ্যগুলো পাচ্ছি, তখন থেকে যা পাচ্ছি, মঙ্গল কাব্যগুলো খুঁজে দেখুন, সে বিপ্রদাস বলুন বা মুকুন্দ চক্রবর্তী বলুন, সবই দেখবেন গঙ্গা পথে। হ্যাঁ, বলতেই পারেন যে এ তো অনেক পরে, তখন তো স্বাভাবিক গঙ্গা পথেই যাবে। কিন্তু এইটুকু যখন আছে যে গঙ্গা দিয়ে চলতো,
কিন্তু কোথাও তো আমরা এমন দেখিনি যে সরস্বতী দিয়ে চলতো, তার কোনো তথ্য প্রমাণ আছে? অন্তত একটা কেউ দেখান যে সরস্বতী দিয়ে চলতো, বলা আছে পুরনো নথিতে। এটা আমরা এই পর্যন্ত পাই। এক। দুই, আপনি যদি ম্যাপটা দেখেন, আমি একটু দেখাতে চেষ্টা করছি, আপনারা সবাই জানেন তবু দেখাতে চেষ্টা করছি। একটা ছোট্ট ম্যাপ দেখা যাবে কিনা আমি জানি না। এই দেখুন, যদিও লেখাগুলো এখানে উল্টো হবে, আমি যেটা দেখাতে চেষ্টা করব যে এইখানে ভাগীরথী, মানে এটা কিন্তু উল্টো যাচ্ছে, আপনারা দয়া করে এটাকে এই মিরর হিসেবে ধরে নেবেন যে এইখানে এটা ভাগীরথীর প্রবাহ। দেখুন, যত ম্যাপ পাবেন, প্রাচীন ম্যাপ, যদিও সেটা পরবর্তীকালের, অত প্রাচীন অষ্টম শতকের ম্যাপ বা দশম শতকের ম্যাপ আমরা পাচ্ছি না, এই প্রবাহটি যতটা চওড়া ম্যাপে যেভাবে দেখানো হয়, এই প্রবাহটি তার থেকে অনেক সরু। তাহলে এইটা সরস্বতী, এই সরস্বতী যে বড় প্রবাহ পথ ছিল, প্রশস্ত প্রবাহ পথ ছিল, সেটা কোনো ম্যাপেই আপনি খুঁজে পাবেন না। আর এই দিকে ত্রিবেণী, এই সরস্বতীর ওপারটায়, আর সরস্বতীর এপারটায় এখানটা সপ্তগ্রাম। এই যে হচ্ছে সপ্তগ্রাম। এবং যখন আমরা এই নিম্ন প্রবাহ সরস্বতী এসে মিশছে, তখন দেখুন সাঁকরাইলের কাছে মিশছে। আর তার পাশে বেতরটাকেও খেয়াল করে রাখুন। বেতর, এই যে এই যে বেতর, এটা কোন নদীর ওপর? গঙ্গা বা ভাগীরথীর ওপর। সরস্বতীর মোহনার মুখে নয়, সরস্বতী এসে এখানে মিশেছে সাঁকরাইলের কাছে, আর বেতর তার থেকে এতটা সরে। এবার যদি এই ম্যাপটা দেখেন, তাহলে আর একটা জিনিস দেখা যাবে, যে প্রবাহ পথ ভাগীরথীর আর যে প্রবাহ পথ সরস্বতী, এই দুটো এক নম্বর তো কোনটা প্রশস্ত, এইটা প্রাচীনকালে প্রশস্ত ছিল বললে তো আমি এখন শুনতে পারছি না, কারণ তার নির্ভরযোগ্য তথ্য নেই। এখান দিয়েই যেত বাণিজ্য। আর আমরা যা চোখে দেখছি এটা চওড়া এটা সরু, সেটা ছাড়াও আর একটা কথা আছে, এর যে দৈর্ঘ্য এবং এটার যে দৈর্ঘ্য, এটা তো কিন্তু এত আঁকাবাঁকা পথে গেছে যে এর দৈর্ঘ্যটা বেশি। তা যদি হয়, একজন বণিক, সে অপেক্ষাকৃত কম, ভাগীরথীর থেকে অপেক্ষাকৃত কম প্রশস্ত দীর্ঘ পথ কেনই বা অতিক্রম করতে যাবে? আর বেতর থেকে, বেতরে যদি মূল ওই কলকাতা হাওড়ার দিকে যে কেন্দ্রটা, সেটা যদি বেতর হয়, বেতরটাও তো ভাগীরথীর ওপরে, সরস্বতীর ওপরে নয়। তাহলে ওখান থেকে আবার সরস্বতী দিয়ে ঢোকার, ঘুরে এসে, এটার কি কারণ থাকতে পারে? এটি আমাদের প্রশ্ন হয়ে উঠছে। এবারে যে কথাটা বলার, যে অনেকে বলছেন সরস্বতী মজে যাওয়ার যে কারণ, সেটা হচ্ছে সরস্বতীর মধ্যে এসে মিশেছে, ওপর থেকে এসেছে দামোদর আর অজয়। বিশেষ করে দামোদর অত্যন্ত বালি এনে পলিতে বুঝিয়ে দেয়। ফলে অষ্টম শতকে যে পতন হলো, যদি বলি যে অষ্টম শতকে নাব্যতা কমে গেল দামোদরের এবং অজয়ের বালির চোটে, তাহলে তো ধরতে হবে যে অষ্টম শতক থেকেই সরস্বতী ঢুকছে, কেন ওই পথেই তো বালিগুলো ঢুকেছে, এবং সেটা তো স্বীকার করা হচ্ছে তাম্রলিপ্ত বন্দরের পতনের কারণ হিসেবে। তাহলে অষ্টম শতকের পর থেকেই মূল প্রবাহ, বাণিজ্য প্রবাহ ভাগীরথী দিয়েই তো চলার কথা। একবার বলছি তাম্রলিপ্ত পতন হচ্ছে, বালিতে মুখ বুজে যাচ্ছে ভাগীরথীর আহ উত্তর দিক, উত্তর অংশে, বেতর থেকে উত্তর অংশে মুখ বন্ধ হয়ে গেছে। আবার বলছি সেটা ছিল প্রধান বাণিজ্য পথ।
এই স্ববিরোধিতা আমি তো বুঝতে পারছি না, ধাঁধা লাগছে। তাই আমার মনে হয় বাণিজ্য পথটা ভাগীরথী ছিল। যতগুলো প্রমাণ এবং যত সমৃদ্ধশালী নগরগুলো এখনো পর্যন্ত তার সাক্ষ্য কিছু কিছু বহন করছে, সেটা কিন্তু ভাগীরথী। ওপাশে নেই তা নয়, ওপাশেও আছে, মানে সরস্বতী তীরেও কিছু কিছু আছে, কিন্তু সেটা এতগুলি সংখ্যায় নয়, এবং কয়েকটা মাত্র স্থান। পুরা ইতিহাসের মতো কিছু ব্যাপার আমাদের আছে, আহ বিজয় সেনের যাত্রা টাত্রা থেকে, বাণিজ্য যাত্রা থেকে, সিংহল যাত্রা, এইসব ব্যাপারগুলো দিয়ে ওই অঞ্চলের কিছু কিছু জায়গার নাম আমরা পাচ্ছি, কিন্তু সরস্বতী প্রবাহ দিয়েই বাণিজ্য চলতো এমন কোনো সত্যি নথি আমাদের কাছে কিন্তু নেই। নিহার রঞ্জন আবার আরেকটা জায়গায় বলছেন, দেখুন, তিনি বলছেন যে লক্ষণ সেনের গোবিন্দপুর লিপিতে বেতরের উল্লেখ আছে বলে বলছেন যে গঙ্গাকে বলা হচ্ছে ভাগীরথী, যে গঙ্গাকে বলা হচ্ছে ভাগীরথী, সেটাই এ নদীর প্রাচীন প্রবাহ পথ। যে গঙ্গাকে আমরা এখন ভাগীরথী বলছি, সেটাই হচ্ছে এই নদীর প্রাচীন প্রবাহ পথ। শুনলেন? আর তারপরে বলছেন যে পঞ্চদশ ষোড়শ শতক পর্যন্ত কলকাতা বেতর পর্যন্ত এই প্রবাহের, মানে সপ্তগ্রাম থেকে কলকাতা বেতর পর্যন্ত ভাগীরথী বা গঙ্গার এই প্রাচীন প্রবাহ পথের কোনো অদল বদল ঘটেনি। বোঝা গেল? তাহলে আদিকাল থেকে বা বহু পুরনো কাল থেকে 15-16 শতক পর্যন্ত ভাগীরথীর যে প্রবাহটা দেখছি, কিছুটা তো পশ্চিমে পূবে সরাসরি এগুলো তো আছে, একান্ত ভৌগোলিক কারণেই আছে, কিন্তু এটার কোনো নদী প্রবাহের তেমন কোনো অদল বদল ঘটেনি। এটা নিহার রঞ্জন বললেন। আবার এই নিহার রঞ্জনই আগে বলেছেন যে এই সরস্বতীর যে প্রবাহ পথ, সেটাই ছিল গঙ্গার আদি প্রাচীন প্রবাহ পথ। কি আবার স্ববিরোধিতা! তাহলে আমরা যদি এটাকে ধরি, তাহলে এটাই মূল নদী, সরস্বতী ছিল, ত্রিবেণী নাম এটারই সমর্থন করে। তার গঙ্গার কোনো অদল বদল ঘটেনি, গঙ্গার প্রাচীন প্রবাহ পথ সরস্বতী ছিল না। এই যে মস্ত ধাঁধাগুলোর ভিত্তিতে আমাদের যেটা মনে হয় যে এই ব্যাপারে কিন্তু আরো অনুসন্ধান করা দরকার। এবং একটা কথা বলি যে অনিরুদ্ধ বাবু এখানে এসেও ছিলেন, এবং তিনি আমাদের এই বিষয়টি নিয়ে, আমার এই প্রস্তাবটি নিয়ে একটু রুষ্টও হয়তো হয়েছিলেন যে অর্বাচীন মানুষটি আবার যে ইতিহাসের লোকও নয়, সে কি করে এইসব কথা বলছে। করে তিনি একটি আমাদের অনুরোধ করেছিলেন যে আমি জায়গাটা দেখব বলে, তাকে নিয়ে আমরা গাড়ি করে ওই অঞ্চলটা দেখতে নিয়ে যাই। সেটা বেশ কয়েক বছর আগের কথা বলছি। এবং তিনি দেখে এসে যখন আলোচনা চক্রে কথা বলতে যান, তখন তিনি একটি কথা বলেছিলেন যে আমাকে আবার নতুন করে ভাবতে হবে। এক, আর বছর দুয়েক আগে আপনারা সবাই জানেন নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র কোনোভাবে আমাদের যে সপ্তগ্রাম স্মৃতিপত্র বলে মাত্র 2টি সংখ্যা বেরিয়েছিল, তার একটি সংখ্যা, আমার এই বিষয়ক একটি প্রস্তাব পড়ার পর আমাকে হঠাৎ ফোন করেন, এবং ফোন করে তিনি ওই একই কথা বলেন যে আমি একবার যেতে চাই আপনার কাছে, একবার ব্যাপারটা দেখব, এবং তাহলে তো নতুন করে আবার ভাবতে হবে। তো সেই ভরসাতেই বলছি, এটা সত্যিই নতুন করে একটু ভাবার কথা যে মূল প্রবাহ পথ আদৌ সরস্বতী ছিল কিনা। আরো একটা কথা আছে যে আমরা একটু আগে বলেছি যে এই নদীটা আগে কত ছিল জানি না, প্রচুর প্রবাহ পথ যখন বলছি, এবং 16 শতকের মাঝামাঝি থেকে যখন এটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু 16 শতকের একবারে মুখে গিয়ে 16 শতকের শুরুর সময়টায় তখন প্রবাহ পথটা কতটা ছিল আপনি কিন্তু বলতে পারেন, কেউ বলেননি।
আপনি কিন্তু এখনো বলতে পারেন। কিভাবে? সেটা এইভাবে যে হোসেন শাহ যে 1505-এ সেতুটা বানিয়েছিলেন সপ্তগ্রাম থেকে আহ ত্রিবেণী যাবার, সেই সেতুটার পিলার দুটো কিছুকাল পর্যন্ত অক্ষত ছিল। এই বছর খানেক ধরে তার একটা পিলারকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সৌভাগ্যের কথা যে ওই পিলার দুটির মাঝখানের ব্যবধানটা ওই দুটি পিলার থাকাকালীনই আমরা মেপেছিলাম, এবং সেখানে দেখেছিলাম একটা পিলার থেকে একটা পিলারের দূরত্ব মোটামুটি 60 ফুট, কম বেশি। আমরা যদি ধরে নিই হোসেন শাহ যে সেতুটা বানিয়েছিলেন, সেই সেতুটার একটা পাড় থেকে আর একটা পাড়, এই দূরত্বটাকে, মানে যেখানে গিয়ে ও দুটো পাড় নামবে, দুটো পাড় যেখানে নামছে, এই পুরো দূরত্বটাকে 3 ভাগ করলে এই মাঝখানের দুটো পিলার, সেই মাঝখানের ভাগটা, এপাশে একটা ভাগ এপাশে একটা ভাগ, আর মাঝখানের এই যে দুটো পিলার, এটা যদি 60 ফুটের মতো হয়, তো 3 × 6 = 18, 180 ফুট চওড়া। 1505-এ 1505-এ যেটার মানে উৎসমুখ থেকে যদি এইটুকু মাত্র চওড়া হয়, 180 ফুট, তাহলে তখনই সেখান থেকে কখনো বাণিজ্য চলতে পারে না, এবং সেটাকে আরো আপনি 40-50 বছর যদি পিছিয়ে নিয়ে যান, কতটুকুই বা তাহলে চওড়া ছিল, আর আর কতটুকু বাড়াবেন? মোজে নয় একটু 180-তে দাঁড়িয়েছে 1505-এ, কিন্তু আরো 30-40-50 বছর আগে আর কতটা চওড়া করতে পারেন আপনি? সেই কৌতুকের কথাটা মনে পড়ছে। করবেন, আর আমি বলবো আর আমি বাড়তে পারছি না। তাহলে 1505-এ 180 ফুট মাত্র চওড়া সরস্বতী, একেবারে মোহনার মুখে যেখান থেকে বেরোচ্ছে সেইখানটায়। এটা আমরা বলতে পারি, কিন্তু ইতিহাস আমরা সেভাবে চর্চা করিনি বলে বলতে পারিনি যাবৎকাল। এবং 1505-এ যখন ওপর থেকে ব্রিজটা, এই পিলারের ওপর ব্রিজটা বসিয়ে দেওয়া হবে, তার মানে পালতোলা নৌকো তো কখনোই আসতে পারছে না। তাহলে পালতোলা নৌকো যেত না বলেই তো ব্রিজটা করা হলো, অনেকদিন আগে থেকেই যেত না, তাই ব্রিজটা করা হলো, হোসেন শাহ ব্রিজ বানিয়ে দিলেন, পালতোলা নৌকো প্রশ্নই নেই। এই হলো আপাতত আমার কথা, ইতিহাস ভিত্তিক। আর একটা ছোট কথা আছে, সেটা ওই যে ভাগীরথী সংক্রান্তই, ভাগীরথীর পাশেই কিন্তু ত্রিবেণীতে ঢোকার ওই ব্রিজটার একটু আগেই একটু উঁচু অংশ বাম দিকে পড়বে। আপনি যখন সপ্তগ্রামের দিকে যাচ্ছেন বা ত্রিবেণীর দিকে যাচ্ছেন, ব্রিজটার আগে শিবপুর এলাকায় একটা উঁচু জমির ওপরে বিখ্যাত একটি প্রত্নসৌধ আছে, দুটি। একটি জাফর খাঁ গাজীর মসজিদ, তৈরি মসজিদ, এবং জাফর খাঁ গাজীর দরগা। এটা একটা অদ্ভুত ব্যাপার, যে এখানেও একটা বিতর্ক আছে। বলা হয় যে জাফর খাঁ গাজী যখন এসেছেন তখন 1298, এবং তিনি এসে বিষ্ণু মন্দির ভেঙে এখানে তৈরি করেছেন এই মসজিদ 1298। এখন সমস্যা হচ্ছে দুখানা যে আছে, একটা মসজিদ, 5 খিলান বিশিষ্ট একটি মসজিদ, এবং তার আগে একটি দরগা, যেখানে অনেকগুলি সমাধি আছে, তার মধ্যে জাফর খাঁ আছে, তার পুত্রেরাও আছে, তাদের সমাধি দরগার মধ্যে। এবং সেই দরগাটি ছাদ নেই, ভেতরে দুটো প্রকোষ্ঠ, দুটো ঘর, কোনোটারই ছাদ নেই। তো দুটোই কি 1298-এ তৈরি? এ ব্যাপারে একটা অদ্ভুত ব্যাপার হলো, খেয়াল করবেন, এর মধ্যে জাফর খাঁ গাজী মারা যাওয়ার পর তাকে সমাহিত করা হয় এই দরগাটা। নিচে প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ যে বোর্ডটি লাগিয়েছেন, তাতে বলা আছে যে একটি শিলালিপি থেকে, মসজিদের ভেতরে একটি শিলালিপি থেকে জানা যাচ্ছে যে মসজিদটা তৈরি হয়েছিল 1298, এবং
জাফর খাগাজির দরগাটা তৈরি হয়েছিল 1315-তে, 1315 খ্রিস্টাব্দ, বুঝলেন? কিন্তু জাফর খাগাজি মারা গেছেন 1313-এ। তার বংশধররা কি 2 বছর মমি করে রেখেছিল? 1315-র জন্য অপেক্ষা করছিল দরগা তৈরি হবে, তবে তাকে সমাহিত করা হবে? তাহলে 1315 হতে পারে না, 1313 হতে পারে। এবং যদি আরো অভিনিবেশ সহকারে দেখা যায়, যেখানে জাফর খাঁর পুত্র বুরখান গাজী, বুরখান গাজীর যেখানে মানে সমাধিটা আছে, তার ঠিক পিছনের দেওয়ালটায় একটি লিপি আছে। সেই লিপিটা কিন্তু নিহার রঞ্জন এবং রাখাল দাস তারা কিন্তু এই লিপিটারও বঙ্গানুবাদ প্রকাশ করেছিলেন। সেখানে কিন্তু বলা হচ্ছে যে এটা হিজরি সন দিয়ে বলা হয়েছে, যদিও 1313। তো এটা তো সঙ্গতই হলো 1313। আর একটা প্রশ্ন, যে এই জাফর খাঁ গাজীর দরগা বা মসজিদ নিয়ে কথা বলার সময় আমরা বলেছি যে বিষ্ণু মন্দির ভেঙে মসজিদটা বা এই দরগা সব তৈরি হয়েছে। কিন্তু দরগার সারা গায়ে হিন্দু দেবদেবীর নানান ভাঙা মুখ চাঁচা মূর্তি আছে। কিন্তু কোন বিষ্ণু মন্দির, কোন সময়ের বিষ্ণু মন্দিরকে ভেঙে এই 1298-এ, ত্রয়োদশ শতকের একেবারে শেষে এই মসজিদ বা এই দরগা তৈরি হলো, সে সম্পর্কে কেউই আলোকপাত করেননি। এখানকার অনেক লিপি দেখানো আছে, রাখাল দাস দেখিয়েছেন, তার আগে ডি মনি দেখিয়েছেন, তিনি একটা পাঠ করেছিলেন, সেটাকে সংশোধন করে রাখাল দাস দেখিয়েছেন। কি পাঠ? সেই সীতা বিবাহ, রামায়ণ এবং মহাভারত নিয়ে বেশ অনেকগুলো লিপি আছে। তার মধ্যে আপনাদের সবারই দেখা, তবু দুটো লিপি আমরা কিন্তু দেখাতে পারি। সীতা বিবাহ নিচে আছে, উল্টো পড়ছে, এটা একটা সমস্যা। এরকম লিপি আমরা কিন্তু পাচ্ছি। কিন্তু এই লিপিগুলো কোন সময়ের সেটা বিচার করলে তো সেই মন্দিরের, বিষ্ণু মন্দিরের গা থেকে যে পাথরগুলো তুলে নেওয়া হয়ে এখানে রাখা হলো, গেঁথে দেওয়া হলো, এই লিপিগুলো কোন সময়ের জানলে তো বিষ্ণু মন্দিরের কাল নির্ণয় করা যায়। তা দেখা যাচ্ছে যে কিছু লিপির বৈশিষ্ট্য কুটিল লিপির মতো, মানে ব্রাহ্মী লিপির পরবর্তীকালে কুটিল লিপি, সেই কুটিল লিপির সঙ্গে কিছু লিপি মিলছে, আর কিছু লিপি মিলছে দশম থেকে দ্বাদশ শতকের চর্যাপদের পুঁথির লিপির সঙ্গে। উল্টো হচ্ছে বলে আপনাদের একটা সমস্যা হবে, ছবিগুলো উল্টো হচ্ছে বলে, কিন্তু এই লিপিগুলো মেলার যে ব্যাপারটা সেটা আমি দেখাচ্ছি না। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে বিষয়টা কিন্তু আসলে একাদশ দ্বাদশ শতকের যে লিপি, তার সঙ্গে কিন্তু এটা অনেকটাই মিলে যাচ্ছে। এই ভেতরের যে সীতা বিবাহ, চানুরবধ, শ্রীরামাভিষেক, শ্রী সীতা নির্বাস ইত্যাদি যে লিপিগুলো, সেগুলো মিলে যাচ্ছে। কিন্তু কেউ খেয়াল করলেন না যে ভাগীরথী থেকে উঠে গিয়ে যে দরগার পিছনের দেওয়াল, আমি মসজিদের দেয়াল বলছি না, দরগার পিছন পশ্চিম দিকের দেয়াল, সেটা যদি খেয়াল করা যায়, সেখানে আরো প্রাচীনতর একটি লিপি আছে এবং কতগুলো পাথর ধারাবাহিকভাবে সাজানো আছে। সেখানে পরপর লিপিগুলো গেছে, এখন পরপর সাজানো হয়েছে কিনা জানি না, এখানে লিপির পাঠোদ্ধার আমরা করতে পারিনি। এই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা খবর নিয়েছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এবং প্রাচীন ইতিহাস বিভাগের যে লিপি বিশেষজ্ঞ, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা
ওই ভেতরের লিপি, সীতা বিবাহ ইত্যাদির লিপি যেগুলো সবাই বলেছেন, সেগুলোর একটা কাল নির্ণয় করে আমরা যে অনুমানটা করেছি একাদশ দ্বাদশ, সেটা বলেছেন। কিন্তু এই লিপিটাও পাঠিয়েছিলাম, এই লিপিটার সম্পর্কে তারা কোনো উল্লেখ করেননি। দুর্ভাগ্যের কথা, যে তাহলে তো বোঝা যেত যে যে একাধিক বিষ্ণু মন্দির ভাঙা হয়েছে, তার মধ্যে একটা হয়তো ওই একাদশ দ্বাদশে, আর একটা আরো প্রাচীনতর ছিল। তো এই লিপিটার পাঠোদ্ধার করা গেলে সেই প্রাচীন মন্দিরটার আরো কত আগের হিন্দু মন্দির, সেটারও পাঠোদ্ধার মানে বোঝা যেত কোন সময়ে। কিন্তু আমরা তাই জন্য ওই সাহায্যটা না পেয়ে আর একটা উপায় নিলাম। এ পর্যন্ত ভারতবর্ষের যে বা বিভিন্ন এলাকার যে পুঁথি বা লিপি, তার যে নমুনাগুলো পাওয়া গেছে, বিভিন্ন শিলালিপি যে নমুনাগুলো পাওয়া গেছে, সেগুলোতে সন্ধান শুরু করলাম যে এই সদৃশ লিপি কিছু পাওয়া যায় কিনা, যেটা থেকে বোঝা যাবে যে এই মোটামুটি এই সময় এই ধরনের লিপি প্রচারিত ছিল। করতে করতে আমরা যেটা দেখলাম যে এই লিপিটা কিন্তু অষ্টম শতক নবম শতক নাগাদকার লিপি। আপনাদের লিপিটা দেখাই, কি অদ্ভুত ধরনের লিপি, সবকটা চেহারাই, অক্ষরের চেহারাই প্রায় কাছাকাছি একই। আমি পুরো লিপিটাকে আবার উল্টো, তাতে আমার কিছু করার নেই, এটা ধারাবাহিকভাবে টানা লেখা আছে, আমি টুকরো টুকরো করে তুলে এনেছি। এই লিপিকে পাঠোদ্ধার করা খুব শক্ত কাজ বলে আমার মনে হয়েছে। কোনো লিপি বিশেষজ্ঞ সত্যি এটাকে উদ্ধার করে দিলে কিন্তু জাফর খা গাজী কোন মন্দির ভেঙে, কত শতকের মন্দির ভেঙে 1298 এটা স্থাপন করলেন, বা 1313 দরগাটা প্রতিষ্ঠিত হলো, এটা বোঝা যাবে। তো আপাতত সময় হয়ে গেছে, আমরা এখানেই থামছি। কয়েকটা দিক ছোটখাটো এবং কিছু বড় দিক নিয়ে কিছু বিতর্কিত কথা হয়তো বলে ফেললাম, হয়তো সবার পছন্দ হবে না, তবু এই যে কৌতূহল, এ যুক্তি শৃঙ্খলার সঙ্গে আমরা কিছুটা রাখতে চেয়েছি আমাদের প্রশ্নগুলোকে। এটা নিয়ে সন্ধান করলে আমরা আরো নতুন করে হয়তো এখানকার ইতিহাস পুনর্নির্মাণ করতে পারব। ধৃষ্টতা মার্জনা করবেন, হয়তো অনেক বড় বড় ইতিহাসবিদের এবং আপনারাও যারা অনেকে বিশ্বাস করেন সেই মতামতগুলি, তাদের আঘাত দিলাম। তবু বিবেচনা করবেন যে এই পথ ধরে গিয়ে নতুন কোনো তথ্যের সন্ধান আমরা পাই কিনা। আপনাদের সকলকে আবার শুভ সন্ধ্যা, আয়োজকদের কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এবারে ইন্টাকের পক্ষ থেকে ডেকে নিচ্ছি পূর্বা চ্যাটার্জিকে এবং ইন্টারাকশন সেশনটা শুরু করার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। ওভার টু ইউ পূর্বাদি। থ্যাংক ইউ আপনারা সবাই শুনতে নমস্কার পাচ্ছেন? নমস্কার। নমস্কার নমস্কার সত্যজিৎ বাবু, হ্যাঁ ভালো হ্যাঁ, লাগলো, খুব ভালো লাগলো শুনতে, এবং আলোচনাটি অত্যন্ত মনোগ্রাহী হয়েছে। আমরা সবাই এটি ভীষণ ভীষণ এনজয় করেছি। এখানে কয়েকজন মানুষ আছেন যারা বাংলাটা বোঝেন না, বিদেশ থেকে হ্যাঁ জয়েন হ্যাঁ, করেছেন, তো তাদের জন্য আমি একটু ইংলিশে সামারাইজ করে দিচ্ছি। আচ্ছা আমার কথার মধ্যে যদি কিছু ভুল থাকে আপনি সঙ্গে সঙ্গে কারেকশন করে দেবেন। আমি আপনারটা শুনে আর কি তাদেরকে সেই বিষয়টা একটু জানাচ্ছি। Good evening. Dr. Goswami today spoke about history and its bylanes. There are various bylanes of history which are not exactly projected in a very prominent light. So, but we need to know about them too. He speaks about the time when he was in Murshidabad and he had seen that
there were Bahurupis there. People who do not know about the Bahurupi, it is practically a lost culture. People in villages, they dress up in various costumes and go to people's houses to beg. So it is not so much there, but he had seen that it is still there in Murshidabad. But then he came down to Bandel and he started his research on Saptagram from the time he came down to Bandel. And he realized that there are various questions which have been left answered regarding our studies of Saptagram, even by famous historians like Rakhal Das Bandopadhyay and Aniruddha Babu. First of all, Niharanjan Rai. Niharanjan Roy and Aniruddha Babu. Thank you. And so he begins his speech with a reference to Devanandapur. Devanandapur was the birthplace of the famous Bengali novelist Sarath Chandra Chattopadhyay. He was second only to Rabindranath Tagore during his times. So there is the house of Sarath Chandra and the place where he was born. So we need to know the bylines of history even there, because there is not only Sarath Chandra's house and his birthplace there in Devanandapur, and it is not enough that we just keep some pictures or some things used by him or his manuscripts there and pay homage to this great man, because there are lots of things in Devanandapur which need to be known, because this was one of the places included in the Saptagram area. So he speaks about a school which is there nearby, Pari Panditer Pathshala. Pathshala was a village school where village children studied, but that place has not been maintained because it is now being occupied by some other people. And also he speaks about some other things which need to be mentioned. He speaks about the Joda Shiv Mandir, means the double Shiv temple. That is a terracotta temple, but that has been not maintained at all. It is just lying in ruins. So when Dr. Goswami took his team there, with a zoom camera, they were able to decipher that on one of the idols of Lord Shiva, there was the inscription 1764. So with that, he came to the conclusion, he and his team came to the conclusion that in 1764, that temple, but those temples had been constructed by a person called Ramchandra Munshi. And he also speaks of two other Shiva temples, Neel Shiv Mandir and Choto Shiv Mandir, or the small Shiva temple. The Neel or blue Shiv Mandir, it was, and they found out in the same manner by zooming the camera that somewhere at the top, it is inscribed 1851. So what he says is that we need to actually keep these things, because once they are lost, they are in such a bad order that once they are lost, the history will totally be lost, but nothing is being done to preserve it. He speaks of two other temples. If we follow the Saraswati river in Devanandapur, we come across the Radha Kanta Mandir and Chandi Mandir. These are two curious temples. Radha Kanta Mandir, naturally, it was worshipped by the Vaishnavites, and the Chandi Mandir, it was worshipped by the Brahmins or other people
who performed pujas to the goddess Kali. And these Radhakanta Mandir and the Chandi Mandir, they face two different directions. So there is an existence of secular form of worship in this area, in Saptagram. They have come across traces that there was the existence of Portuguese traders in this region who actually worshipped goddess Kali, worshipped the Chandi. And there was also the existence of the Sahajiya sect of Islam, and it speaks of Badr Khan. So it it is it has been proved actually, of course, not in that way, but they have come to the conclusion that this was indeed a very big trading center, and people of different religions, Christians, Muslims, Vaishnavites, and other people who worshipped the goddess Kali or Shiva, they had come down to this place, which was a center. Devanandapur was a center of Saptagram, and it was actually a kind of secular amalgam of people. Then he goes on to speak, Dr. Goswami goes on to speak of Hedua Pukur. History, he says, history can be also known from a name, but government aid is needed, which is often not forthcoming. So excavation cannot be done. Beside the Hedua Pukur, there is a kind of wooded area, which is known as Gorer Jongol. God in Bengali means fort. So why has this place been called Gorer Jongol, the forest of the fort? In the writings of Sarathchandra Chattopadhyay, when he speaks of his childhood, he speaks of this Gorer Jongol, where the children from the village used to hide fruits stolen from other people's trees. It was their hiding place. They used to go and play there, and nothing else is known about it. But if that is called Gorer Jongol and God means fort, so it may have been that it was a trading center of the Portuguese, and they had built a fort or garrison or a trading post there. Now he goes on to speak about a place called Bhodo at the south of Devanandapur. There we find Jhoru Thakurer Akra, who happened to be that person happened to be a student of Sri Chaitanya, and there is a samadhi or grave. People say it is a grave, but it has a peculiar shape. It looks round like a well. So is it a grave or is it something else? So Dr. Goswami says that there was a custom among the Vaishnavites that they used to actually when people were sent to their grave, sometimes bodies were left standing. That's why maybe the samadhi may have acquired a peculiar shape, but it may have been a different thing altogether. And what is this thing shaped like a well? Because no grave is actually seen there. Then he goes on to speak of Roger Dhibi, the mound of Roger, just beside the Saraswati River. Now, what is this thing? Because it bears a foreign name, and then the ghat just adjoining the Roger Dhibi, the ghat besides the Saraswati River, it is also now it is called Kacha Ghat. So that also bears the name Roger Ghat. So Roger is a foreign name. So it is more or less certain that foreign people mostly probably the Portuguese had come here and set up a garrison or fort there and carried on their trade from this place.
then he speaks about Nil Sahib's Samadhi, or the grave of Nil Sahab, another foreign name, of course. So lots of evidences are found in names, but there are no ways to prove them actually. Dr. Goswami goes on to speak about Triveni, which is said to be the source of the whole area called Saptagram, where there is the divergence of three rivers, Ganga, Yamuna, and Saraswati. Unlike in Allahabad, where it is the confluence of three rivers, here the rivers diverge from this point. It is a divergent strand of three rivers. So he says 7 villages make Saptagram quite small. When the Islamic people came down much later, they acquired other areas on both sides of the river and made this area much larger in size. Otherwise, the area called Saptagram was not so much big. It consisted of 7 villages: Shivpur, Devanandapur, Khamarpara, Krishnapur, Trishbigha, Vasudevpur. And so this thing is quite confusing. So what was actually Saptagram, and how did this thing actually increase in size later with the coming of the Muslim government? Maybe they acquired areas like Hossenabad, Gojoghanto on both sides of the river, and Saptagram became much larger in size. So Rakhal Das Bandyopadhyay and Nihar Ranjan Roy, they also, both of them speak of the same thing. They speak of they speak about 8th century, when the port of Tamralipta was nearing its end and Saptagram was rising. So it is said that in Triveni, the Saraswati river was very wide and it was very navigable. Big ships used to ply the waters of the Saraswati, and often historians have spoken about Betor, a place where the big ships used to come and meet and unload their goods. He speaks about the Dargah and Samadhi of Zafar Khan Ghazi. The inscriptions say that it was constructed in 1298, but that is also pretty confusing, as he said at the end, because historians have found that the Dargah was built in actually 1315, and Zafar Khan Ghazi died in 1305. So what was happening in all those years? And also there is the Zafar Khan Masjid that was built in 1298. So when we find the inscription 1298 written in it, that is pretty misleading, because the Dargah and the Masjid were built at different times. And also in Zafar Khan Ghazi's Samadhi and Masjid, we find, and also that of his son, we find remnants of Vaishnav temples in the architecture of that temple. So where did those things come from? And there are various inscriptions also there. So how can Vaishnavite architecture and statues come into being at the Dargah and Masjid of an Islamic ruler? This thing needs to be looked into. Then also Dr. Goswami speaks about the Alauddin Hossein Shah Bridge on the Saraswati River, 1505. It was built in 1505. Here he says
that there were two pillars on the river. One of them is now missing, but when the other pillar was there, he had the fortune, along with his team, of measuring them. And after measuring them, he found the measurement he found, and that it is actually impossible that big ships could have plied through it because it was only 180 feet. So how could big ships have plied in such a narrow space? So nothing can be proven conclusively. In 1535, Sultan Mahmud granted the Portuguese permission to carry on trade here. In 1578, Frederick Caesar, and then in 1586, Ralph Fitch, they all say that trade is booming. But then what happens? The problems Dr. Goswami and his teams faced while searching for these anomalies of history is that local sentiment works too much, and we need to overcome those sentiments to get a factual view of history. And most of the things which we know today is based on is has been concluded on imagination, you could say. They have found facts, but also imagination has to be mixed with facts because there are a lot of impediments in knowing the true um, actually the true path of history. Then he puts on some questions. He says these are quite curious questions. He says that Triveni was a trading center and it was also a religious center. Many people used to come here, and this place was heavily populated because communication was very, because of this divergence of these three rivers, communication was advantageous from here. So all the big historians, they say that the Saraswati River was the main, the focal point of Saptagrams, the trade of Saptagram. But how wide was it? Just like he says about that bridge, that it was only 180 feet wide. So how come big ships could ply through it? Niharanjan Roy, he says, the historian, that why don't we say Ganga? How did this name Triveni come into existence? Then where did Ganga go? Where did the main flow of Ganga go in those times? Many historians, when they speak about Betor, like or those travelers, the foreign travelers like Barrows or Caesar Frederick, who have spoken about Betor, the place of entry into Saptagram, where the rivers unloaded their goods, they have only mentioned river. Saraswati has never been mentioned. So, as Dr. Goswami says, it may have been Damodar, Kunti, or other rivers as well. Saraswati has not been mentioned by them. So, what is the proof that all this trade was carried on through the wide flow of the Saraswati? There is no conclusive proof on it. The various Mongol Kavyas, they also say that trade was carried on through the Ganga. So how does Saraswati come in? In the map showed that Saraswati actually meets the Ganga at Shakrai near Kolkata, and Betor, in Betor there is the Ganga. So why is Saraswati being mentioned here? So when the Saraswati progressively began to die down due to silting, it was said that the sand of the Damodar and Ajay rivers, they actually um, they,
the too much of sand, it actually impeded the flow of the river. So the main flow of the river, it was the Bhagirathi. So it can be said in conclusion that the Bhagirathi or the Ganga was the main flow of the river. So where does the question of Saraswati come in? So is it only in the imagination or idea, or some other rivers have been named as Saraswati? Niharanjan Roy, Dr. Goswami says about Niharanjan, the famous historian Niharanjan Roy, who said that the Ganga is the main flow of the river. Once he had said, and it never changed. But Niharanjan Roy had completely said the opposite thing also, that the flow of the Saraswati was the flow of the ancient Ganga too. So he was a single person. He made two completely different conclusions. So we need to get into the matter, and historians need to come forward with new theories and to investigate, or really they need to go deeper into the matter and not leave things as they are now. Now there are lots of questions. I would like Just to to say, Purva, from London. London. Thank you very, Thank you very much for that much for that excellent excellent summary. summary. thank you, Ian. Would you like to say something? All I would just like to say is this is a just a comment really. Sometimes when we consider the unknown and the most deep expression of the unknowns, people think of outer space. But it is also the case that there is a hidden unknown under the sea, which is as much unknown as outer space. And when I consider what is being talked to us today, we have a mixture of historical sources, we have the challenge of archaeology, and also the shifting nature of the river, which is undoing and erasing any possible archaeological trace. So for me, it is absolutely fascinating that the answer remains within history, but also within archaeology. And I would really like to see some more resources given over towards archaeology to bolster and help us to develop the theories in the future. Thank you. Thank you, Ian. There are several questions here. Satyajit Babu, আপনার জন্য অনেকগুলো প্রশ্ন আছে। এখানে সঞ্চারী গোস্বামী ফেসবুক লাইভ থেকে একটা কথা বলে রাখি, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে আমার 90% পেরিয়ে গেছে ডেটা। হ্যাঁ বলুন। আচ্ছা, এই অঞ্চলে সঞ্চারী গোস্বামী ফেসবুক লাইভ থেকে প্রশ্ন করেছে, এই অঞ্চলে কালা পাহাড় এসেছিল কি, সেই বিষয়ে এরকম কিছু গড়ের কথা পাওয়া যায়? আমি গড়ের জঙ্গল প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। না, এর সঙ্গে কালা পাহাড় যুক্ত করার প্রয়োজন নেই। এই কারণে বলছি একটা বোধহয় আছে। তো বিষয়টা হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ। তো এখানে যে গড় সেটা বণিকদের গড় হতে পারে, পর্তুগিজ গড় হতে পারে। সেটা ব্যাপারে এখনো পরিষ্কার ধারণা নেই আমাদের। এক্সকাভেশন তো ওখানে করা যায়নি। আর কোনো
হ্যাঁ, সুলগ্না চক্রবর্তী ফেসবুক লাইভ থেকে প্রশ্ন করছেন, বেহালার সরকারি মিউজিয়ামে রাখা আছে সরস্বতীর খাত থেকে উদ্ধার করা পোর্সিলিনের কাপের মতো জিনিস। তাতে প্রোটো বাংলা ও চীনাতে যা ওখানে লেখা ছিল লেখা আছে। ওটাই সম্ভবত প্রাচীনতম জিনিস। সপ্তগ্রাম তৈরি হয়েছে 7টা গ্রাম নিয়ে, সেটা আজও খানিকটা চাঁদের মতো। আমরা জানি নদীর বাঁকের ব্যাসার্ধ নদীর ক্ষমতার ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা সরস্বতী যে পাওয়ারফুল এটাই বোঝা যাচ্ছে। আগের ভাগীরথী কালিন্দী মহানন্দার খাদ দিয়ে বইতো, পরে হ্যালো হ্যালো ঠিক বলছেন। হুম এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। না না, এটা তো অস্বীকার করা যাচ্ছে না যে ওখান থেকে দামোদর কালিন্দী বলছেন সেই খাদ দিয়ে বই, কিন্তু সেটা কতখানি ছিল এবং সেখান থেকে মূল বাণিজ্য হতো, এই মতটায় আমি প্রশ্ন তুলেছি যে তার কোনো যে একটা আমরা প্রমাণ পাবো, কোনো নথি পাবো, সেই রকম কিছু পাওয়া যায়নি এ পর্যন্ত। এখন আর একটা বিষয় দেখুন, যেখান থেকে সরস্বতী বেরোচ্ছে মানে সপ্তগ্রাম অঞ্চলটা, সপ্তগ্রাম অঞ্চলের মানে ওখানে একটা ত্রিভুজাকৃতি ব্যাপার হয়েছে। আপনাদের যে ছবিটা দেখিয়েছিলাম আমি আর একবার দেখাচ্ছি, যে যেখান থেকে ভাগীরথী বেরোচ্ছে এটা পূর্ব দিক ধরি, আর তার পশ্চিম দিক থেকে সরস্বতী বেরোচ্ছে, এটা উল্টো বলছে বলে আমি পূর্ব পশ্চিম বলছি। এই যে মাঝখানের অংশটা যেটাকে সরস্বতী বলছি, এবং তার সঙ্গে যদি আমি আরেকটু এটাকে বেশি করে ধরি তাহলে এটাকে যে বৃহত্তর সপ্তগ্রাম বলছি, তো এই অংশটা কিন্তু এই দুটো খাতের মধ্যবর্তী অংশ। ফলে এই পশ্চিম দিকের সরস্বতী পাড়েই যে বাণিজ্য কেন্দ্রটা হতে হবে বা বাণিজ্য তরীগুলো চলতে হবে তা না হয়ে এখান থেকে এখানে গেলেও কিন্তু একইভাবে এই দুটো দূরত্ব কিন্তু বেশি নয়। আর তখন যদি আরো একটু এটা চওড়াও হয়, প্রশস্ত হয় সরস্বতী, তাহলে এই জায়গাটা কিন্তু আরো কাছে চলে আসে, এটা খেয়াল করবেন। আর এই ভাগীরথী পরবর্তীকালে শোনা যায় খানিকটা যে জায়গা বদল করেছে, সেটা কিন্তু একটু পূর্ব দিকেই সরে এসেছে। তার মানে আর আগে আরো এদিকে ছিল, আমি যদি এটাকে পূর্ব ধরি উল্টো আসছে বলে, আমি আরো যদি এদিকে কমে আসে আর এটা যদি আরো প্রশস্ত হয়, তাহলে এই অংশটা কিন্তু আরো কাছাকাছি চলে আসে দুটো। তাহলে এই ত্রিভুজাকৃতি জায়গাটা যদি সপ্তগ্রাম হয়, সেটা যে ভাগীরথী দিয়ে প্রবাহ চলতে অসুবিধা হবে আর সরস্বতী দিয়েই চলতো এমন মনে করার কোনো কারণ আমি খুঁজে পাইনি। সেই দিক থেকে আমার অনুমান, এবং বলছি তো যে বারবারই বলছি যে একটা প্রমাণ দিয়ে যদি আমাকে আমার কথাকে প্রত্যাখ্যান করা যায় আমি খুশি হব। আমি খুশি হব যে এইখান থেকে ধরতে তার এইটা হচ্ছে প্রমাণ। এটা আমার বক্তব্য। বাণিজ্য চলতো সেটা কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ ডক্টর গোস্বামী। ধ্রুপদ রায় ইনি বলছেন, ত্রিবেণী নামকরণটা কি পরে হতে পারে না? আগে অন্য কোনো নাম কি থাকতে পারে না? না, ত্রিবেণী নামটা বহু প্রাচীন কাল থেকে আছে। ত্রিবেণী নামটা কিছু ছিল। আচ্ছা, ত্রিবেণীটা তার আগে কোনো নাম খুঁজে পাওয়া যায়নি। তার আগেরটা আমরা পাইনি, কিন্তু প্রাচীন কাল থেকে ত্রিবেণী নামটা পাচ্ছি। সপ্তগ্রাম অনেক পরে পেয়েছি। আচ্ছা, যখন সেই সাঁওতাল শ্রেণীর লোকজন এখানে বাস করতো তখন কি আলাদা কোনো নাম ছিল? কখন যখন তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলছেন তো যে আগে সাঁওতাল শ্রেণীর লোকজন এখানে বাস করতো। হ্যাঁ, কিছু আদিবাসী ছিল, লোমশূদ্র ছিল। হ্যাঁ, তখন কি আলাদা কোনো নাম ছিল? না, ত্রিবেণীর নাম ত্রিবেণী ছিল। এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের সময়টা তো বহু প্রাচীন নয়। না, সেটা তো নয়। ত্রিবেণী নামটা বহু প্রাচীন আমরা পাচ্ছি। ধ্রুপদ রায় আবার জিজ্ঞেস করছেন, দৈর্ঘ্যের পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, কিন্তু ম্যাপটা কবেকার? কোন ম্যাপটা? ওই যে আপনি দেখালেন না ম্যাপটা, এই ম্যাপটা? হ্যাঁ।
এইটা তো সাম্প্রতিককালের অবস্থান। আগে কি ছিল তো আমরা জানি না। আচ্ছা, আর আর ডি ব্যারোজের একটা ম্যাপ আছে। 1505 ওইটার বললাম যে ভাগীরথী সরস্বতীর যে কতটা প্রশস্ত, তাই দুটো পিলার 1505 তৈরি হোসেন সাহেব যে ব্রিগেড, সেটা তো তার একটা পিলার এখনো জেগে আছে, আর একটা পিলার আমরা 2 বছর আগে মেপেছিলাম, এখন আর সেই পিলারটা নেই। শুভ্রাংশু কুমার রায় চন্দ্রনগর থেকে উনি প্রশ্ন করছেন, বালি জমে দামোদর ও অজয়ের থেকে জল কমে গেলে সরস্বতী স্রোত কমে যাওয়া সম্ভব। জাফর খাঁর সমাধি হয়তো প্রাথমিকভাবে ছিল, 1315 সালে ভালো করে হয়েছে তার উপর। সেনরা আসার সঙ্গে প্রায় 80 বছরের রাজত্বে একাধিক বিষ্ণু মন্দির গড়া হতেই পারে। হ্যাঁ, শুভ্রাংশু কুমার রায় বিষ্ণু মন্দির ভাঙা হয়েছিল, এটা নিয়েও প্রশ্ন। আমার প্রশ্ন ছিল কোথাও ইতিহাসে কবেকার বিষ্ণু মন্দির ভাঙা হয়েছে সেই তথ্যটা নেই। আমরা লিপি থেকে সেটা উদ্ধার করার চেষ্টা করি। আর জাফর কাররা যে এই জায়গায় প্রতিষ্ঠা হয়, আরো একটা প্রশ্ন সময় অভাবে বলি, সেটা হচ্ছে আপনারা যদি ইতিহাস এই এবং মসজিদ নিয়ে, তাহলে আপনার সংশয় তৈরি হবে যে যিনি বলছেন ওইটা মসজিদ 5 খিলান বিশিষ্ট ওইটা, আর যেখানে সমাধিগুলো আছে এটা দরগা, তারা দরগা বর্ণনা করতে গিয়ে সেটাকেও মসজিদ বলে ফেলছেন। সেটা নিহারঞ্জনেও পাবেন, সেটা পরবর্তীকালের ইতিহাসগুলোতেও পাবেন। মাঝে মাঝে এই মসজিদ আর দরগা এই দুটো একসঙ্গে মিশে যাচ্ছে, দরগাকে মসজিদ বলা হচ্ছে। এখন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সপ্তগ্রাম জয়ের পর সব ক্ষেত্রেই যেটা হয়, আগে অর্থ সম্পদ লুণ্ঠনের জন্য আগে দেব মন্দিরগুলোকে আক্রমণ করা হয়, সেখানে সবসময় যে ধর্ম ক্রিয়া করে সেটা নয়, সাম্প্রদায়িকতা ক্রিয়া করে সেটা নয়, ধর্মযোদ্ধা হিসেবে, গাজী হিসেবে এসে তিনি আসলে রাজার, সুলতানের যে কাজটি করেছিলেন সেটা প্রথমেই দেবস্থান লুণ্ঠন করা এবং সেটাকে ভেঙে ফেলা। এবং যখন এই মসজিদটা যখন দেখবেন আপনারা, যেটা 5 খিলানের মসজিদ, সেটার মধ্যে একেবারে ইসলামী স্থাপত্য রীতি আছে, তার কিছু অংশে কিছু অন্যান্য পাথর, হিন্দু মন্দিরের পাথর আছে। কিন্তু যত হিন্দু মন্দিরের পাথর আপনি পাবেন দরগাটা বলে যেটা চিহ্নিত এখন, সেই দরগায় বিশেষ করে চারদিকের দেওয়ালি যেটা পাবেন এবং ভিতরের যে পাথরগুলো, যেগুলো লিপিগুলো আছে, সেইখানে একটা জিনিস খুব মনে হয় যে জয়ের পরে পরেই দেব মন্দির ভেঙে সেটাকে একটা ইসলামী সৌধ তৈরি করা বিজয়ের জন্য। আমার তো দেখে মনে হচ্ছে যে এইটাই আগে তৈরি হওয়ার কথা। আর একেবারে আধিপত্য স্থাপিত হয়ে যাওয়ার পর ধীরে সুস্থে ইসলামী রীতি মেনে পরবর্তীকালে ওই মসজিদটি স্থাপিত হওয়ার কথা। কিন্তু ওই যে তথ্য প্রমাণ বা শিলালিপির অনুযায়ী, আমি বলছি যে শিলালিপি অনুযায়ী যে মূল খিলান, তার ওপরে যে মিরহাজটার ওপরে যে লাগানো আছে শিলালিপিটা, সেটা অনুযায়ী ওটা 1298। আর এই দরগাটা 1313 এইটা বলা হয়েছে, ওটা শিলালিপি অনুযায়ী। হতেই পারে যে আরো কিছু আগেই হয়েছিল, এটাই হয়তো মূল মসজিদ ছিল, এখানেই হয়তো মাদ্রাসা স্থাপন হয়েছিল। এবং ইতিহাস পড়তে গিয়ে ওই যে মসজিদ বলতে গিয়ে দরগার বর্ণনা এবং মাদ্রাসা প্রতিষ্ঠা, এটাও কিন্তু এই দরগা প্রসঙ্গে আছে লেখা। ফলে তো সবটাই খুব বিভ্রান্তিকর হয়ে আছে। শুভ্রাংশু কুমার রায় বলছেন, ব্রিজ ও লিপির বিষয় খুব কৌতূহল দীপক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্য সমৃদ্ধ আলোচনা।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বেশ। ডক্টর ইয়েন ম্যাগাডেরা তিনি বলছেন, ইট ইজ সো রিফ্রেশিং টু হিয়ার আ স্কলার রেজিং ডিপার কোয়েশ্চেন্স রাদার দ্যান প্রোভাইডিং শ্যালো আনসার্স। থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ। আমাদের তরফ থেকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা বিষয় বলি যে আমরা ইতিহাসে বারবার পড়ি, ছাত্র পাঠ্য ইতিহাসে বারবার বলা হচ্ছে নদিয়া বিজয় 1202 কি 1203 বখতিয়ার খিলজির, এটাই নাকি বঙ্গে মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গেল। আমাদের বিশেষ করে বাংলা শোনা কি যাবে? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ আমার শেষ হয়ে গেছে, চট করে সেরে যাই। কিন্তু একটা জিনিস হয় যে বঙ্গ বিজয় কিন্তু পুরো বঙ্গ বিজয় উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত হলেও মুসলমান আধিপত্য কিন্তু আরো 95 বছর দেরি হয়েছে দক্ষিণবঙ্গে আসতে। সেটা প্রমাণ করে এই সপ্তগ্রাম বিজয়টা হচ্ছে কিন্তু 1298-এ। অতএব ত্রয়োদশ শতকের শুরু থেকেই বঙ্গে মুসলমান আধিপত্য স্থাপিত হয়ে গেল, এটা বোধহয় সবসময় সত্য কথন হয়ে ওঠে না, বা আংশিক সত্য হতে পারে। উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু দক্ষিণবঙ্গে হয়নি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ডক্টর গোস্বামী। ইনট্যাক হুগলির পক্ষ থেকে ডক্টর সত্যজিৎ গোস্বামী মহাশয়কে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এত মনোজ্ঞ একটি আলোচনা এবং এত কঠিন পরিশ্রম আপনার প্রতিটা ছত্রে আমরা অনুভব করলাম। So we thank you so much and we also thank our audience যারা এতক্ষণ ধরে গুগল মিটে এবং ফেসবুক লাইভে শুনলেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবারের মতন আমরা আগামী সপ্তাহের যে বক্তা এবং তার যে টপিক সেটা আমরা রিলিজ করছি। The coming week on 20th of December we will have Dr. Shomen Bandyopadhyay, who is Sir James Stirling Chair in Architecture from the University of Liverpool. He will be speaking on complexity and contradictions in cultural landscape, possible approaches to heritage management in Chandanagar. আগামী সপ্তাহে আমরা ডক্টর বন্দ্যোপাধ্যায়ের লেকচার শুনবো। উনি চন্দননগরের হেরিটেজ ম্যানেজমেন্টের কিছু পসিবিলিটিস নিয়ে আমাদের সামনে আসবেন। সকলে ভালো থাকুন। সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।